শুভ নববর্ষ 1432। গল্পবাবুর আসরের সকল শ্রোতাদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। আজকের গল্প বউরানীর বিল, তৃতীয় পর্ব। শুরুতে আগের দুটি পর্বে কি ঘটেছে সংক্ষেপে বলে নেব, তবে আগের দুটি পর্ব শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্ব দুটির লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। তবে আগের পর্ব দুটি শোনা থাকলে আপনারা স্কিপ করতে পারেন 3 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি সিরিজের আজকের গল্প বউরানীর বিল, তৃতীয় পর্ব। আগে যা ঘটেছে। জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরী খুন হয়ে যান। বউরানীর বিলের ভিতর গড়ে ওঠা একটি ত্রিভুজাকৃতি দ্বীপের মধ্যে এক বিশাল বকুল গাছের তলায় তাঁর দেহ আবিষ্কৃত হয়, ঠিক সেই স্থানে যেখানে 19 বছর আগে তাঁর পত্নীর মৃতদেহ পাওয়া যায়। যদিও সে কথা গোপন রেখেছিলেন জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরী। সবাই জানতো জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরীর স্ত্রী মারা গেছেন কলকাতায় অসুখে ভুগে। এই মৃত্যু রহস্যের তদন্তের ভার পড়ে কিরিটির ওপর। জমিদার বাবুর বন্ধুপুত্র সত্যজিৎ, যার সাথে তাঁর কন্যা সবিতার বিবাহ স্থির হয়েছিল, সেই এই তদন্তের ভার তুলে দেয় কিরিটির ওপর। এদিকে জমিদার বাবুর মৃত্যুর খবর শুনে জমিদার বাড়িতে হাজির হয় সবিতার এক দূর সম্পর্কের মামা নিত্যানন্দ সান্যাল এবং তাঁর কন্যা কল্যাণী। এছাড়াও কয়েকদিনের মধ্যেই সেখানে হাজির হয় সবিতার খুড়তো দাদা সন্তোষ চৌধুরী। কিন্তু এ বাড়ির কেউই তাকে আগে দেখেনি, কারণ তার পিতা অল্প বয়সে গৃহত্যাগ করে সুদূর এডেনে চলে গিয়েছিল। কিরিটি তদন্তে নামার পর বাড়ির পরিচারিকা কানাইয়ের মার কাছ থেকে জানতে পারে সবিতার মায়ের মৃত্যুর রহস্য। কিরিটি এ ব্যাপারে নায়েব বসন্ত সেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন যে তিনি জানতেন সবিতার মা কলকাতায় চিকিৎসা চলাকালীন মারা যান। এই সময় দারোগা লক্ষ্মীকান্ত সাহা হাজির হন। তিনি কানাইয়ের মাকে ডেকে পাঠালে দেখা যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দারোগা লক্ষ্মীকান্ত সাহা তখন সন্তোষ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সে কোনো উত্তর দিতে বা তার পরিচয় সম্পর্কে কোনো প্রমাণ দাখিল না করতে চাওয়ায় লক্ষ্মীকান্ত বাবু তাকে জোরপূর্বক থানায় নিয়ে যান। সেদিন দুপুরে কল্যাণী এই কেস সম্পর্কে কিরিটির সঙ্গে আলোচনা করছিল এবং কিরিটির তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা দেখে সে মুগ্ধ হয়ে যায়। এই সময় কিরিটি থানায় যাবে বলে কল্যাণীর কাছ থেকে বিদায় নেয়। এরপর কল্যাণী কক্ষ থেকে বের হয়ে যাবার পর কিরিটি সর্বপ্রথমে ঘরের দরজাটায় খিল তুলে দিল। সত্যজিৎ এখন সবিতার ঘরেই আছে, চট করে এ ঘরে আসবে না। মাত্র কয়েকদিন আগেকার তার ভবিষ্যৎবাণীটা মনে পড়ে যায়। বর্তমান এই কেসেরই কথা প্রসঙ্গে তার কলকাতার বাড়িতে বসে সত্যজিৎকে যে আশ্বাসটুকু সে দিয়েছিল সবিতা সম্পর্কে, মনের দিক দিয়ে তাদের যে অপূর্ব একটা মিল গড়ে উঠেছে এই কদিনের সান্নিধ্যেই, সেটা আর কারো চোখে না পড়লেও কিরিটির প্রখর ও সজাগ দৃষ্টিকে এড়াতে পারেনি। দুজনের মিলেছে ভালো, এবং এই সামান্য কদিনের আলাপ পরিচয়ে কিরিটি বুঝতে পেরেছিল বেশ বলিষ্ঠ চরিত্রের ছেলেটি। বেশিরভাগ সময়ে সবিতা ও সত্যজিৎ প্রায় একই সঙ্গে থাকে। সত্যজিতের নিরবসর সহচর্যে পিতার আকস্মিক মৃত্যু শোকটাও সবিতার কাছে অনেকটা সহনীয় হয়ে এসেছে। একটিবার নন্দনকাননটা ঘুরে দেখে আসতে হবে, সেই কারণেই কিরিটি কাজের দোহাই দিয়ে আপাতত কল্যাণীকে বিদায় দিয়েছে ঘর থেকে। থানায় যাবার জন্য লক্ষ্মীকান্ত আমন্ত্রণ জানিয়ে গেলেও আপাতত তার যাবার ইচ্ছে নেই। অতএব এই হচ্ছে উপযুক্ত অবসর। নায়েব বসন্তবাবু কাছারি বাড়িতে গিয়েছেন টমটম নিয়ে। সবিতা ও সত্যজিৎ উপরে সবিতার ঘরে বিশ্রাম ভালাপে রত। নিত্যানন্দ সান্যাল এখন দিবানিদ্রা দিচ্ছেন। বাড়ির দাসদাসীরাও এখন বিশ্রাম নিচ্ছে। কিরিটি একটা জামা গায়ে দিয়ে নিঃশব্দে ঘর থেকে বের হয়ে দোতলার শূন্য বারান্দাটার ওপর এসে দাঁড়ালো। দ্বীপ্রহরের নির্জনতায় সমস্ত প্রমোদ ভবন যেন নিস্তব্ধ হয়ে আছে।
কোথাও এতটুকু সারা শব্দ পর্যন্ত নেই। কার্নিশের উপরে কবুতরগুলিও নিস্তব্ধ। তথাপি তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে চারিদিকে একবার তাকিয়ে নিয়ে কিরিটি সিঁড়ি দিয়ে নেমে এলো জামার পকেটে খুরপির মতো একটা ছোট্ট অস্ত্র নিয়ে। নিচের অনুরূপ বারান্দাটা অতিক্রম করে কিরিটি বাঁধানো আঙিনাটার উপর এসে দাঁড়ালো। মাথার ওপর সূর্য অনেকটা হেলে পড়েছে, তথাপি আষাঢ়ের তীব্র রৌদ্র দাবদাহ চারিদিক যেন ঝলসে দিচ্ছে। আঙিনা অতিক্রম করে শেষ প্রান্তের একটা খালি অব্যবহার্য ঘরের মধ্যে এসে সে ঢুকলো। গতকালই দ্বীপ্রহরের দিকে কিরিটি গোটা বাড়িটাই একবার ঘুরে ঘুরে দেখেছিল। ওই ঘরের মধ্যে একটা দরজা আছে। আঙিনার দরজাটি ছাড়াও যে দরজাপথে প্রমোদ ভবনের বাইরে নন্দনকাননে যাবার জঙ্গলের মধ্যে দিয়ে বাঁধানো পথটার ওপর গিয়ে পড়া যায়। দরজাটা খুলে কিরিটি সেই পথের ওপর এসে দাঁড়ালো। ওই পথ দিয়ে নন্দনকাননে যেতে মিনিট 5 বেশি লাগে না। নন্দনকাননে পৌঁছে কিরিটি জঙ্গলাকীর্ণ বাগানের মধ্যে অন্যমনস্কভাবে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো এবং ঘুরতে ঘুরতেই একসময় কিরিটি পূর্ববর্ণিত সেই পুরাতন পত্রবহুল বকুল বৃক্ষটির নিচে ছায়ায় এসে দাঁড়ালো। এই বকুল বৃক্ষতলই হলো অকুস্থান। একটি মৃতদেহ এই বৃক্ষতলে দীর্ঘ 19 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। দ্বিতীয় মৃতদেহটি মাত্র কয়েকদিন আগে আবিষ্কৃত হয়েছে। সহসা একটা কথা কিরিটির মনে হয়, এই নন্দনকানন দীর্ঘকাল ধরে অব্যবহার্যই পড়েছিল। বহুদিন মানুষের পদচিহ্ন এখানে পড়েনি। প্রমোদ ভবন থেকে নন্দনকাননে আসবার যে দুটি দ্বারপথ, তার চেহারা ও অবস্থা দেখলেই বোঝা যায় বহুদিন সে দ্বার দুটি ব্যবহার করা হয়নি, খোলা হয়নি ওই দ্বার দুটি। মানুষের বর্জন ও অবহেলায় ক্রমে এই নন্দনকানন আগাছা ও জঙ্গলে পরিকীর্ণ হয়ে উঠেছিল। এসব সত্ত্বেও নায়েব বসন্ত সেন এইখানেই বা কেন তার প্রভুর অন্বেষণে এসেছিল? তবে কি এখানে মধ্যে মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী আসতেন এবং সে সংবাদ কি বসন্ত সেনের অগোচর ছিল না? যদি ধরে নেওয়া যায় আসতেনই, তাহলে সে কথাটা জানা বসন্ত সেনের পক্ষে অন্তত অসম্ভব ছিল না। কিন্তু কেনই বা মৃত্যুঞ্জয় চৌধুরী এই নন্দনকাননে আসতেন? তার মৃতা স্ত্রীর কথা স্মরণ করেই কি? দীর্ঘ 19 বৎসর ধরে কারো স্মৃতি এমনি করে বহন করা সম্ভব কিনা, এবং সম্ভব হলেও মৃত্যুঞ্জয় চরিত্রে সেটা সম্ভব ছিল কিনা? মৃত্যুঞ্জয় স্ত্রীকে অবশ্যই ভালোবাসতেন, নচেত আর দ্বিতীয়বার দ্বার পরিগ্রহই বা করলেন না কেন? সংযমী ও মিতবাক পুরুষ ছিলেন মৃত্যুঞ্জয়, এবং চরিত্রের তাঁর ওই দিকটা অবশ্য সবিতার কথা থেকেই জানা গিয়েছে। স্ত্রীকে ভালোবাসলেও তিনি কদাপি ভুলেও একমাত্র কন্যা সবিতার সঙ্গেও মৃতার স্ত্রীর সম্পর্কে আলোচনা করতেন না। কিন্তু কেন? এও কি স্ত্রীর প্রতি গভীর প্রেমেরই একটা লক্ষণ, না তার অন্য কোনো নিগূঢ় কারণ ছিল? কোনো কারণেই তিনি স্ত্রীর সম্পর্কে যাবতীয় আলোচনা সযত্নে ইচ্ছাপূর্বকই এড়িয়ে চলতেন, এমনকি একমাত্র কন্যার নিকটে পর্যন্ত। সঙ্গে সঙ্গে কিরিটির আরও একটা কথা মনে হয়। 19 বৎসর পরে একদা প্রভাতে অসুস্থা স্ত্রীকে সহসা তার ঘরে শয্যায় না দেখতে পেয়ে কী কারণেই বা স্ত্রী সম্পর্কে তিনি এমন সতর্কতা অবলম্বন করেছিলেন? স্ত্রীকে ঘরে পাওয়া যাচ্ছে না, সেই জন্য তাঁর এমন লুকোচুরি করবারই বা কী প্রয়োজন ছিল? খোলাখুলিভাবে ব্যাপারটা সকলের সঙ্গে আলোচনা না করে অমন রহস্যজনকভাবে রাতারাতি অসুস্থা স্ত্রীকে চিকিৎসার দোহাই দিয়ে কলকাতায় নিয়ে চলে যাবারই বা কী প্রয়োজন ছিল? কেন সমগ্র ঘটনাটাকে অমনভাবে সাজানো হলো? লোকে যদি জানতই যে তাঁর স্ত্রীকে বাড়ির মধ্যে পাওয়া যাচ্ছে না, তাতে একটা দুর্নামের বা কলঙ্কের কথা ওঠা হয়তো স্বাভাবিকই ছিল, কিন্তু তার চাইতেও কি বেশি কিছু সন্দেহ মৃত্যুঞ্জয়ের মনের মধ্যে ছিল? অতীত, সবই আজ অতীত। অতীতকেই সর্বাগ্রে জানতে হবে এ রহস্যের মীমাংসা করতে হলে। চিন্তিত কিরিটি নন্দনকাননের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো, এবং ঘুরতে ঘুরতেই একসময় কিরিটি একেবারে জলের ধার ঘেঁষে এসে দাঁড়ায়। সহসা পাড়ের একটা জায়গা ওর দৃষ্টিকে আকর্ষণ করে। সেখানকার মাটিতে যে লম্বা লম্বা ঘাসগুলো আছে, সেগুলো যেন মাটির বুকে একেবারে লেপ্টে আছে, একটু নিস্তেজ ও শুকনোও যেন। নিঃশব্দে কৌতূহলে এগিয়ে গিয়ে কিরিটি সেখানকার মাটির ঘাসগুলো পরীক্ষা করতে থাকে।
নিয়মিতভাবেই দীর্ঘদিন ধরে কোনো ভারী বস্তু বিশেষের চাপে যেন সেখানকার মাটি আর ঘাস থেঁতলে গিয়েছে। কোনো ভারী বস্তুর ধাক্কা খেয়ে জায়গাটা যেন চিহ্নিত হয়ে আছে আশেপাশের পাড়ের অন্যান্য অংশ থেকে। কিরিটি তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চারিদিক পরীক্ষা করে দেখতে লাগলো। পাড়ের অন্যান্য অংশের চাইতে গাছপালাগুলোও এখানে যেন একটু ঘন সন্নিবেশিত, একটু ছায়াবহুল, একটু অন্ধকার, একটু নির্জন। বড় বড় শাখা প্রশাখা ও পত্রবহুল দুটো পলাশ বৃক্ষ। একটি পলাশ বৃক্ষের তলে মস্ত বড় একটা পাথরের মতো আছে। আরও একটু এগিয়ে কিরিটি পাথরটার সামনে এসে দাঁড়ালো। আশ্চর্যই লাগে কিরিটির, পাথরটা বেশ পরিচ্ছন্ন। এই জঙ্গলাকীর্ণ মানুষের অগম্য স্থানে অমনি একটি পরিষ্কার পাথর কিরিটির দৃষ্টি আকর্ষণ না করে পারে না। চিন্তিত মনেই কিরিটি পাথরটার ওপর গিয়ে উপবেশন করল। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। প্রখর রৌদ্রের তেজ অত্যন্ত স্তিমিত, অবসন্ন। চারিদিকে বিস্তৃত হয়ে পড়েছে একটা স্নিগ্ধ ছায়া। নিস্তরঙ্গ বিলের জল। সামনের দিকে তাকালো কিরিটি। পূর্ব ও পশ্চিম দিকে, একদিকে তার পশ্চাতে নন্দনকানন, অন্যদিকে যতদূর দৃষ্টি চলে কেবল জল আর জল। দক্ষিণ দিকে অস্পষ্ট পাড়ের রেখা দেখা যায়। বৈকালের ম্রিয়মান আলোয় দেখা যায় কেবল একটা ধূসর রেখা। বোঝা যায় ওই দিকটার পাড়ে গাছপালা আছে। এই দ্বীপ থেকে দক্ষিণের ওই পাড়ের দূরত্ব কতটা হবে? খুব বড় জোর 1/2 মাইলটা হবে হয়তো। আরও কিছুক্ষণ বাদে কিরিটি উঠে দাঁড়াতে যাবে, সহসা ওর নজরে পড়ল দিন শেষের ম্লান আলোয় ঠিক ওর পায়ের নিচেই ঘাসের উপরে কি যেন একটা চিকচিক করছে। কৌতূহল ভরে কিরিটি ঝুঁকে নিচু হয়ে ঘাসের উপর থেকে হাত বাড়িয়ে বস্তুটা তুলে নিল। স্বর্ণ অঙ্গুরীয় একটি। হাতের পাতার উপর স্বর্ণ অঙ্গুরীয়টি রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগলো কিরিটি। ওর নজরে পড়ল অঙ্গুরীয়ের উপর একটি নামের আদ্যক্ষর লেখা আছে। দেবনাগরী অক্ষরে অক্ষরটা হচ্ছে ল। কিরিটি অঙ্গুরীয়টা বুক পকেটের মধ্যে রেখে দিল। স্থান ত্যাগ করে এবার কিরিটি নন্দনকাননের মধ্যস্থিত বিরাম কুটিরের দিকে অগ্রসর হলো। আকাশের আলো যেন আরও ম্লান হয়ে এসেছে। একটা বিষণ্ণ করুণ স্তব্ধতা চারিদিকে যেন জমাট বেঁধে উঠেছে ক্রমে ক্রমে। অদ্ভুত একটা স্তব্ধতা। কেবল মধ্যে মধ্যে চারিপার্শ্বের বৃক্ষাদি হতে এক আধটা পাতা খসে পড়ছে নিঃশব্দে। সহসা কতগুলো বিচিত্র পাখির শব্দে চারিদিক মর্মায়িত হয়ে উঠল। সন্ধ্যায় নিরাগতা পাখির দল। কিরিটি এগিয়ে গিয়ে বিরাম কুটিরের বারান্দায় উঠল এবং কয়েক পা অগ্রসর হতেই অস্পষ্ট আলোয় ওর নজরে পড়ল বারান্দার ধুলোর ওপর অস্পষ্ট কতগুলো ছোট ছোট পদচিহ্ন। ভালো করে পরীক্ষা করে দেখবার জন্য কিরিটি পকেট থেকে শক্তিশালী টর্চ বাতিটা বের করে বোতাম টিপে টর্চের আলোয় সে পদচিহ্নগুলো দেখতে লাগলো। ক্ষীণ অস্পষ্ট পদচিহ্ন। স্বভাবত চট করে কারো দৃষ্টিতে পড়বে না। ভিজে কাদামাখা পায়ে কেউ কোনোদিন হেঁটে গিয়েছিল, হয়তো তারই অস্পষ্ট চিহ্ন আজও সামান্য যা বোঝা যাচ্ছে। এবং আরও নজরে পড়ল সেই পদচিহ্নগুলোর আশেপাশেই ধুলোর উপর জুতোর সোলের কতকগুলো ছাপ। ছাপগুলো প্রথম পায়ের ছাপ থেকে অনেক স্পষ্ট। বোধহয় অল্প কিছুদিন আগে জুতো পায়ে কেউ এখানে এসেছিল। ক্রেপ সোল দেওয়া জুতোর ছাপ। প্রমোদ ভবনে কে কীরকম জুতো পায়ে দেয়? কিরিটির মনে পড়ল, লক্ষ্য করেছে সে একমাত্র সত্যজিৎই ভারী ক্রেপ সোলের জুতো পায়ে দেয়। সত্যজিৎই এসেছিল হয়তো এখানে। মনে মনে হাসে কিরিটি। অনুসন্ধিৎসা আছে ছেলেটির। দেখে শুনে শেষ পর্যন্ত হালে পানি না পেয়ে তার দ্বারস্থ হয়েছে। কিন্তু পাশের ওই অস্পষ্ট পদচিহ্নগুলো কার? পদচিহ্নের গঠন ও আকার দেখে মনে হয় কোনো স্ত্রীলোকেরই পদচিহ্ন ওগুলো। তবে কি সবিতাও এসেছিল সত্যজিতের সঙ্গে এখানে? কিন্তু তাই বা কি করে হবে? যতদূর মনে পড়ে ও লক্ষ্য করেছে সবিতা তো কদাপি খালি পায়ে চলাফেরা করে না, এমনকি বাড়ির মধ্যে ঘরেও না। এত দূরে সে খালি পায়ে নিশ্চয়ই আসেনি। তবে
কার পদচিহ্ন। ক্রমে এক এক করে কিরিটি বিরাম কুটিরের সমস্ত কক্ষগুলি পরীক্ষা করে দেখল। অনুরূপ পদচিহ্ন আর কোথাও সে দেখতে পেল না। দিনের বেলা আর একবার এসে বিরাম কুটিরটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। বাইরে সন্ধ্যার কালো ছায়া একটু একটু করে ক্রমে ক্রমে যেন চারিদিক ছেয়ে ফেলছে। ধূসর আলোয় আশেপাশের গাছগুলো অস্পষ্ট ছায়ার মতো মনে হয়। নির্দিষ্ট নিজের কক্ষের দ্বার ঠেলে ভেতরে প্রবেশ করতেই কিরিটি চমকে উঠল। ইতিমধ্যে একসময় ভৃত্য এসে কক্ষের আলোটা জ্বেলে দিয়ে গেলেও আলোর স্পষ্ট শিখাটা কমানো। মৃদু আলোয় কিরিটির চোখে পড়ল কক্ষের মধ্যে একটা চেয়ার অধিকার করে বসে আছে সন্তোষ চৌধুরী। কিরিটির পদশব্দে সন্তোষ ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সন্তোষবাবু? হ্যাঁ, আমি আপনার অপেক্ষাতেই বসে আছি মিস্টার রায়। মৃদু কণ্ঠে সন্তোষ চৌধুরী প্রত্যুত্তর দিল। কি ব্যাপার, থানা থেকে কখন ফিরলেন? বসুন বসুন। সন্তোষ আবার চেয়ারটা টেনে নিয়ে বসল। কিরিটিও অন্য একটা চেয়ার টেনে মুখোমুখি হয়ে বসল। এই মিনিট করে হবে। তারপর কি খবর বলুন? হঠাৎ আপনাকে ধরে নিয়ে গিয়েছিল কেন দারোগা সাহেব? আর বলেন কেন, মিথ্যে খানিকটা হয়রান করলে কেবল। আমার নামও শান্তা চৌধুরী। কেমন দারোগা বুঝিয়ে দেব। প্রমাণটা যখন আপনার কাছেই আছে সেটা সকালে এখানে দেখিয়ে দিলেই তো পারতেন। সকলের সন্দেহভঞ্জন হয়ে যেত। মিথ্যে তাহলে আর এমনি করে হয়রান হতে হতো না আপনাকে। প্রমাণ আর প্রমাণ, একে জুলুম মিস্টার রায়। এই বাড়িরই ছেলে আমি। সবিতা আর আমার দেহে একই রক্ত বইছে। আমার কথাই কি প্রমাণ নয়? সবিতার বাবা ও আমার বাবা আপন জ্যাঠতুতো খুড়তুতো ভাই ছিলেন। নিশ্চয়ই, সেটাই প্রমাণ বই কি। তবে কি জানেন সন্তোষবাবু, বলতে গেলে একটা যুগ এ বাড়ির সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক ছিল না। আপনার পিতা ঠাকুর আপনার জন্মের পূর্বেই এ গৃহ ছেড়ে চলে যান। তারপর দীর্ঘকাল ধরে যতদূর শুনেছি কোনো পত্র দেওয়া নেওয়াও হতো না। সেক্ষেত্রে যদি এদের মনে সন্দেহ জেগেই থাকে তাতে করে এদের খুব বেশি দোষ দেওয়া যায় কি? আপনিই বলুন না। কিরিটি মৃদুকণ্ঠে প্রশ্নটা করে সন্তোষ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থাকে। ও বুড়ো শয়তানটার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু সবিতা, সেও আমাকে কি বিশ্বাস করতে পারছে না? আপনি তো বুঝতেই পারছেন সন্তোষবাবু, বসন্তবাবুই এখন একদিক দিয়ে সবিতা দেবীর গার্জেন। গার্জেন? I can tell you, Mr. Rai, that old শকুনি ওই যত অনর্থের মূল। কাকামণির হত্যার আসল ব্যাপারটা আমি কিছুই জানতাম না। আজই থানায় গিয়ে সব শুনলাম। বিস্মিত প্রশ্নভরা দৃষ্টিতে কিরিটি তাকালো সন্তোষ চৌধুরীর দিকে। আপনি জানতেন না? কি জানতেন না? মৃত্যুঞ্জয় চৌধুরী যে নিহত হয়েছেন জানতেন না? না, তা নয়, তবে কাকার মৃত্যুর আগাগোড়া ব্যাপারটা জানতাম না। জানতাম না যে সত্য সত্যই তাকে হত্যা করেছে কেউ। কিরিটি কিছুক্ষণ সম্মুখে উপবিষ্ট সন্তোষ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থাকে। কপালে ঈষৎ কুঞ্চন দেখা দেয়। সন্তোষ চৌধুরী ইতিমধ্যেই যেন তার পূর্বোক্ত কথার জের টেনেই বলতে থাকে। আপনাকে আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না মিস্টার রায়। সংবাদটা যে কত বড় শক দিয়েছে আমাকে। মাত্র বছর 2 আগে বাবা মারা গিয়েছেন। মা মারা গেছেন প্রায় বছর 12 আগে। লেখাপড়াও বিশেষ কিছু করিনি। বাবার এডেনের স্টিমার পয়েন্টের কাছে এক মস্ত বড় স্টেশনারির দোকান ছিল, ওখানকারই একজন আফ্রিকান মুসলমান পার্টনারের সঙ্গে। প্রচুর লাভ হতো দোকানটা থেকে। আমিও ওই দোকানটাতেই কাজ করতাম। হঠাৎ মাস 4 আগে পার্টনার আমাকে জানালো দোকানে নাকি আমার কোনো শেয়ারই নেই। আমি ওখানকার একজন মাইনে করা কর্মচারী মাত্র। বাবা নাকি মৃত্যুর কিছুদিন আগেই তার দোকানের অর্ধেক শেয়ার ওকে বিক্রি করে দিয়েছিলেন। তা আপনি তো বললেন আপনার বাবা বছর 2 হলো মারা গেছেন, তা এতদিন সে কথা জানায়নি কেন? বললে পাছে আমি মনে আঘাত পাই, সেই কারণেই কোনো কথা আমাকে নাকি জানায়নি। তাহলে এতদিন পরেই বা হঠাৎ জানালো কেন?
দোকানের একটা ব্যাপার নিয়ে গোলমাল হওয়ায় আমার সঙ্গে তখন সব কথা খুলে বলে সে। তারপর? অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো ফলই হলো না। দীর্ঘ 19-20 বছরের ব্যাপার, কোনো দলিল পত্রও খুঁজে পেলাম না। অবশেষে বাধ্য হয়েই এক প্রকার বিরক্ত হয়ে ফিরে আসতে হলো ভারতবর্ষে। যদি কিছু মনে না করেন মিস্টার চৌধুরী, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। নিশ্চয়ই, বলুন না, শুনি। আপনার কাকা মৃত্যুঞ্জয় চৌধুরী যে মারা গিয়েছেন, এ সংবাদটা আপনি কোত্থেকে পেলেন? কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সন্তোষ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থাকে। কিরিটির প্রশ্নটা যে সন্তোষ চৌধুরীকে বেশ একটু বিব্রত করে তুলেছে, তার চোখ মুখেই সেটা যেন সুস্পষ্ট হয়ে উঠেছে। বাংলা সংবাদপত্রে সংবাদটা বেরিয়েছিল, আর তাতেই আমি জানতে পারি। একটু যেন ইতস্তত করেই কথাগুলো বলে সন্তোষ চৌধুরী। বাংলা সংবাদপত্র? এডেনে কি বাংলা সংবাদপত্র যায় নাকি? হ্যাঁ, মর্মবাণী। বাংলার অর্ধ সাপ্তাহিক কাগজটা আমাদের বাসায় নিয়মিত যেত, তাতেই সংবাদটা পায় এখানে রওনা হওয়ার দিন 2 আগে। তা সংবাদটায় কি লেখা ছিল? এই যে দেখুন না, কাগজের কাটিংটা এখনো আমার সঙ্গেই রয়েছে। আই কেপ্ট ইট। বলতে বলতে সন্তোষ চৌধুরী তার জামার পকেট থেকে সুদৃশ্য একটা চামড়ার পার্টস বের করে পার্টস থেকে সংবাদপত্রের ছোট্ট একটা কাটিং কিরিটির হাতে তুলে দিল। কিরিটি ঘরের আলোয় কাটিংটা পড়তে লাগলো। স্থানীয় সংবাদদাতা প্রেরিত সংবাদ। স্থানীয় জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রাণহীন দেহ গতকাল বৌরানীর বিলের মধ্যস্থিত যে দ্বীপটি, যাকে স্থানীয় লোকেরা নন্দনকানন বলিয়া জানে, সেখানেই পাওয়া গিয়েছে। জমিদারের মৃত্যুর কারণ জানা যায়নি, রহস্যজনক বলেই মনে হয়। মৃত্যুঞ্জয় চৌধুরী অত্যন্ত অমায়িক ও দানশীল ব্যক্তি ছিলেন। তাহার জমিদারির উন্নয়নকল্পে এতাবৎকাল তিনি বহু অর্থ ব্যয় করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। গভীর মনোযোগের সঙ্গে এক নিঃশ্বাসে লেখাটা পড়ে কিরিটি কাগজটা সন্তোষ চৌধুরীকে ফেরত দিয়ে মৃদু কণ্ঠে বললে, চৌধুরী মশাইয়ের যে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, সে তো এই সংবাদই স্পষ্টভাবে বলা হয়েছে দেখতে পাচ্ছি সন্তোষবাবু। কথাগুলো বলতে বলতেই কিরিটি সন্তোষ চৌধুরীর মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো। এবার প্রত্যুত্তরে কতকটা যেন ইতস্তত করেই সন্তোষ চৌধুরী জবাব দেয়, হ্যাঁ, তবে তার মৃত্যুটা রহস্যজনক বলতে যে ব্যাপারটা এতটাই ঘোরালো হত্যা, এটা বুঝে উঠতে পারিনি দারোগা বাবুর সঙ্গে কথা প্রসঙ্গে সব জানতে পারার পূর্ব পর্যন্ত। অতঃপর কিরিটি কিছুক্ষণ চুপ করেই থাকে। তারপর এক সময় মুখ তুলে মৃদু কণ্ঠে বলে, দারোগা বাবুর সঙ্গে আপনার কি কথা হলো? ভদ্রলোকটিকে বিশেষ সুবিধাজনক বলে মনে হলো না মিস্টার রায়। কথাবার্তা আমাদের মধ্যে যা কিছু হয়েছে ওই কাকার হত্যা সম্পর্কেই। তার ধারণা হত্যাকারী বাইরেরই কোনো লোক, কিন্তু আমিও তাকে বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দিয়েছেন? কি বুঝিয়ে দিয়েছেন? আদপেই সেটা সম্ভবপর নয়। সম্ভবপর নয় কেন? কেন আবার কি? বাড়িরই কেউ না কেউ তাকে হত্যা করেছে। আপনার কি তাই মনে হয় মিস্টার চৌধুরী? নিশ্চয়ই, এ বিষয়ে কোনো ভুল নেই। এই গোবিন্দপুরে কে তাকে বাইরে থেকে হত্যা করতে আসবে, আর কেনই বা আসবে? সন্তোষ চৌধুরীর কথায় কিরিটি মৃদু হাসতে থাকে, কোনো জবাব দেয় না। হাসছেন যে? আপনিই বলুন না, তার সঙ্গে বাইরের লোকের কি সম্পর্ক থাকতে পারে? ভুলে যাচ্ছেন কেন মিস্টার চৌধুরী? তিনি এখানকার জমিদার ছিলেন, এবং শুধু তাই নয়, তার ব্যবসা ছিল ও বন্ধকি কারবারও কিছু কিছু করতেন। তার পক্ষে বাইরের শত্রু থাকা কিছুই বিচিত্র নয়, বরং স্বাভাবিকই বলতে পারেন। কিন্তু আপনি যাই বলুন মিস্টার রায়, আমার স্থির বিশ্বাস বাইরের কেউ নয়। এ বাড়ির মধ্যে যারা উপস্থিত ছিল তাদের মধ্যেই কেউ না কেউ কাকাকে হত্যা করেছে। তাছাড়া এ বাড়ির পুরাতন ঝি কানাইয়ের মা নিশ্চয়ই সে মারাত্মক কিছু জানতো, যার জন্য তাকেও রহস্যজনকভাবে অদৃশ্য হতে হয়েছে। আমাদের প্রত্যেকেরই কি এখন কর্তব্য জানেন? কি? কৌতুক ভরা দৃষ্টিতে কিরিটি সন্তোষ চৌধুরীর মুখের দিকে তাকালো। নিরুদ্দেষ্টা কানাইয়ের মাকে যেমন করেই হোক, যে উপায়ই হোক, এখন সর্বাগ্রে খুঁজে বার করা।
সন্তোষ চৌধুরীর কথার কোনো জবাব দেয় না কিরিটি। নিঃশব্দে ঠোঁটের মধ্যে পাইপটা চেপে ধরে ধূমপান করতে থাকে। কিছুক্ষণ একটা স্তব্ধতার মধ্যেই অতিবাহিত হয়ে যায়। একসময় কিরিটি পীড়াদায়ক স্তব্ধতাকে ভঙ্গ করে সন্তোষ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কিন্তু আমাকে আপনার কি বলার ছিল বলুন তো, যে জন্য এখানে আমার অপেক্ষায় বসেছিলেন? হ্যাঁ, থানা থেকে আসতে আসতে আমার কি মনে হচ্ছিল জানেন? কি? এ হত্যা রহস্যের একটা মীমাংসা করা প্রয়োজন, এবং আপনি যখন এ কাজে হাত দিয়েছেন তখন আমাদের প্রত্যেকেরই আপনাকে আমাদের সাধ্যমতো সাহায্য করা কর্তব্য। আমি তা করব, সেই কথাটা বলবার জন্যই আপনার অপেক্ষায় ছিলাম। ধন্যবাদ, আপনাদের সকলের সাহায্যেরই আমার প্রয়োজন, মৃদুভাবে কিরিটি জবাব দেয়। ওই রাত্রেই, রাত তখন 11টা হবে। অল্পক্ষণ আগে মাত্র সকলের আহারাদি শেষ হয়েছে। অনুজ্জ্বল টেবিল ল্যাম্পের আলোয় দ্বীপ্রহরে কিরিটি যে অ্যালবামটা মৃত্যুঞ্জয় চৌধুরীর ঘরের ড্রয়ার থেকে এনেছিল তারই পাতাগুলো পুনরায় অন্যমনস্কভাবে উল্টাচ্ছিল। সহসা এমন সময় অতর্কিতে দরজার বাইরে একটা দ্রুত পদশব্দ শোনা গেল। কিরিটি ক্ষিপ্র হস্তে অ্যালবামটা বুঝিয়ে তার শয্যার নিচে একেবারে চালান করে দিল এবং বিস্মিত দৃষ্টি ভেজানো দরজার দিকে তুলে ধরল। পর মুহূর্তেই ভেজানো দরজা ঠেলে কক্ষ মধ্যে এসে প্রবেশ করল কল্যাণী। কল্যাণী দেবী, কি সংবাদ এত রাত্রে? কল্যাণীর চোখে মুখে একটা সুস্পষ্ট উত্তেজনার আভাস। লক্ষ্মীকান্ত সাহা, অস্ফুট কণ্ঠে কল্যাণী উচ্চারণ করল। বসো বসো, ওই চেয়ারটাই বসো। কিরিটি পাশেই শূন্য চেয়ারটা দেখিয়ে কল্যাণীকে শান্ত কণ্ঠে আহ্বান জানালো। কল্যাণী কিন্তু বসে না, চেয়ারের একটা হাতলের ওপর দেহের ভারসাম্য রক্ষা করে মনের উত্তেজনাটা সামলে নেবার চেষ্টা করে মুহূর্তের জন্য। তারপর মৃদু কণ্ঠে বলে, নায়েব মশাইয়ের ঘরে লক্ষ্মীকান্ত সাহা গোপনে বোধহয় কোনো পরামর্শ করছে। সেই ঘরের বন্ধ দরজার গায়ে আড়ি পেতে দাঁড়িয়ে শুনছেন সন্তোষবাবু। কিরিটি কল্যাণী প্রদত্ত সংবাদটাই কোনো গুরুত্বই আরোপ না করে মৃদু হাস্যতরল কণ্ঠে বলে, তাতে কি হয়েছে? বিস্মিত সপ্রশ্ন দৃষ্টিতে তাকায় কল্যাণী কিরিটির মুখের দিকে। কিন্তু আমাদের ব্যাপারটা কি জানলে হতো না মিস্টার রায়? কল্যাণীর কণ্ঠস্বরে উদ্বেগটা অস্পষ্ট থাকে না। বসো বসো, আজকের রাতে যে সভা বসেছে তার সমস্ত রহস্যই হয়তো আর 2-4 দিনের মধ্যেই সর্বসমক্ষে উদ্ঘাটিত হয়ে যাবে। এখন তাড়াহুড়ো করতে গেলে হয়তো সব কেঁচে যাবে। কিরিটির কথাগুলো কল্যাণী যে ঠিক স্পষ্টভাবে বুঝে উঠতে পারেনি সেটা কিন্তু কিরিটির আদপেই বুঝতে কষ্ট হয় না কল্যাণীর চোখে মুখের দিকে তাকিয়ে। আমার কথাটা হয়তো ঠিক বুঝতে পারোনি কল্যাণী। খুব সম্ভবত ঘটনাচক্রে নিজের ব্যর্থতায় লক্ষ্মীকান্ত সাহা সাদা কথাই যাকে বলে একেবারে মরিয়া হয়ে উঠেছে। কাজেই যে কোনো একটা কাজের দ্বারা নিজের ক্ষমতা জাহির করবে হয়তো সে 2-4 দিনের মধ্যেই। হয়তো তারই প্রস্তুতি চলছে। বারান্দার দামি ওয়াল ক্লকটা এমন সময় ঢং করে রাত্রি 11:30 ঘোষণা করলো। রাত অনেক হলো কল্যাণী, এবার তুমি শুতে যাও, আমারও খুব ঘুম পেয়েছে। বলতে বলতে নিদ্রাকাতর হয়েই যেন একটা হাই তুলল এবং কথাটা শেষ করে সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এটা কল্যাণীকে ঘর ত্যাগ করার জন্য একটা সুস্পষ্ট ইঙ্গিত। কল্যাণীও আর দ্বিরুক্তি না করে ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু তার কৌতূহলী মন কিরিটির কথায় নিবৃত্ত হয় না। পায়ে পায়ে সে নিচের সিঁড়ি বেয়ে একতলার দিকে অগ্রসর হয়। আহারাদির পর নিদ্রা আসছিল না দেখে কল্যাণী প্রমোদ ভবনের সামনে দক্ষিণাংশে যে ফুলের ছোটখাটো একটা বাগান আছে সেখানে আপন মনে অন্ধকারী একটা পাথরের বেদির ওপর বসেছিল। দুপুর থেকেই একটা অসহ্য গুমোট গরমে প্রকৃতি যেন থমথম করছে, বাতাসের লেশ মাত্রও নেই। বিকেলের দিকে আকাশের এক প্রান্তে একটু মেঘ জমে উঠেছিল, কিন্তু সেটাও ঘন চাপ বেঁধে উঠতে পারেনি। অন্ধকার রাত্রির আকাশপটে তারাগুলো কেবল মিটমিট করে জ্বলছে। কল্যাণী আপন মনে বসে বসে কিরিটির সঙ্গে দ্বীপ্রহরে যে আলোচনা হয়েছিল তাই ভাবছিল। কে মৃত্যুঞ্জয় চৌধুরীকে হত্যা করেছে, আর কেনই বা করেছে?
কিরিটিবাবুর কথায় মনে হয় যেন স্বার্থটা অর্থ সম্পর্কিত। অর্থই এ অনর্থের মূল। মৃত্যুঞ্জয় চৌধুরীর বিরাট সম্পত্তির প্রকৃতপক্ষে মালিক এখন তো ওই সবিতাই। তবে সন্তোষ চৌধুরী তার যে পরিচয় দিয়েছে তা যদি সত্য হয়, তাহলে এই সম্পত্তির একটা অংশ তো তারও প্রাপ্য। নায়েব বসন্ত সেন সন্তোষ চৌধুরী তার পরিচয়ের উপযুক্ত প্রমাণ না দেওয়া পর্যন্ত তাকে স্বীকার করে নিতে রাজি নন। স্পষ্টই সে কথা তাকে জানিয়ে দিয়েছেন এখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই। সন্তোষ চৌধুরীও জোর গলায় জানিয়ে দিয়েছে যে উপযুক্ত প্রমাণ তার কাছে আছে এবং প্রয়োজন হলে সে প্রমাণ করবেও যে সে এই বংশেরই সন্তান। সত্য হোক মিথ্যা হোক, প্রমাণ তার হাতে নিশ্চয়ই আছে, নচেত এভাবে জোর গলায় সে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করতো না। তাছাড়া সে কি বোঝে না যে প্রতারক প্রমাণিত হলে আইনের হাতে নিজেকে কিভাবে লাঞ্ছিত হতে হবে? শুধু তাই নয়, শাস্তিও তাকে পেতে হবে এবং নায়েব বসন্ত সেন সহজে তাকে নিষ্কৃতি দেবে না। সহসা এমন সময় সাইকেলের ঘন্টি শুনে সচকিত হয়ে কল্যাণী অদূরে গেটের দিকে তাকালো। গেটের আলোয় সাইকেল আরোহীকে দেখে চিনতে ওর কষ্ট হলো না। দারোগা লক্ষ্মীকান্ত সাহা। লক্ষ্মীকান্ত দারোগা এত রাত্রে এখানে? সকালেই তো ভদ্রলোক এখানে এসেছিলেন এবং যাবার সময় সঙ্গে করে সন্তোষ চৌধুরীকে নিয়ে গিয়েছিলেন। সন্ধ্যার কিছু আগে সন্তোষ চৌধুরী ফিরে এসেছে এটাও ও দেখেছে। এও জানে কল্যাণী রাত্রের আহার্য সবিতাই বনমালীকে বলে সন্তোষের ঘরে প্রেরণ করেছিল। কৌতূহলী হয়ে কল্যাণী দূর থেকেই লক্ষ্মীকান্ত দারোগাকে অনুসরণ করে। লক্ষ্মীকান্ত সাইকেলটা গেটের একপাশে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখে সোজা ভেতরে প্রবেশ করে নায়েব বসন্ত সেনের ঘরের দিকে অগ্রসর হলেন। একটা থামের আড়ালে আত্মগোপন করে কল্যাণী লক্ষ্মীকান্তকে লক্ষ্য করতে লাগলো। নায়েবের ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দরজায় ধাক্কা দিতেই অল্প পরে দরজা খুলে খোলা দরজার সামনে এসে দাঁড়ালেন বসন্ত সেন। কে দারোগা সাহেব যে এত রাত্রে? বসন্ত সেনের প্রশ্নে বদ্ধ ওষ্ঠের ওপর ডান হাতের তর্জনী তুলে চাপা গলায় লক্ষ্মীকান্ত বললেন, আস্তে, কথা আছে, ওপরে চলুন। উভয়ে ঘরের মধ্যে প্রবেশের সঙ্গে সঙ্গেই ভিতর থেকে পুনরায় দরজা বন্ধ হয়ে গেল। কল্যাণী একটু অবাকই হয়েছিল। প্রথমত এত রাত্রে লক্ষ্মীকান্তের আবির্ভাব এবং তাঁর আগমনের ব্যাপারে ওইভাবে সতর্কতা অবলম্বন। কল্যাণী চিন্তা করারও অবকাশ পেল না। অতর্কিতে একটা অস্পষ্ট শব্দ ওর শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করতেই ও ফিরে তাকালো। পাশের ঘরের দরজা খুলে সন্তোষ চৌধুরী পা টিপে টিপে বের হয়ে এলো। কল্যাণী থামের আড়ালে আত্মগোপন করেই লক্ষ্য করতে লাগলো সন্তোষ চৌধুরীর গতিবিধি। সন্তর্পণে পা ফেলে সন্তোষ এগিয়ে এসে দাঁড়ালো বসন্ত সেনের ঘরের বদ্ধ দরজার গায়ে একেবারে যেন ঘেঁষে। নিঃশব্দে কিছুক্ষণ সন্তোষ দরজার গোড়ায় দাঁড়িয়ে থাকে। বারান্দার ঝোলানো বাতির আলো সন্তোষের চোখে মুখে এসে পড়েছে। কপালের রেখাগুলো কুঞ্চিত হয়ে উঠেছে। কল্যাণী বুঝতে পারে সন্তোষ আড়ি পেতে ঘরের ভিতরকার বসন্ত সেন ও লক্ষ্মীকান্তর কথাবার্তা শোনবার চেষ্টা করছে। সহসা কল্যাণীর মনে হয় এই সংবাদটা কিরিটিকে এক্ষুনি দেওয়া প্রয়োজন। অত রাত্রে লক্ষ্মীকান্তর আবির্ভাব এবং সন্তোষ চৌধুরীর আড়ি পেতে ওদের কথা শোনার চেষ্টা, ব্যাপার দুটোই যেন কেমন একটা সন্দেহের উদ্রেক করে। আজ সকাল থেকেই পরের পর ঘটনাগুলো। কানাইয়ের মা গত রাত থেকে সহসা নিরুদ্দিষ্ট হয়ে গেল। লক্ষ্মীকান্ত সাহা এসে সন্তোষ চৌধুরীকে থানায় ধরে নিয়ে গেলেন। ফিরে এলো সে সন্ধ্যার মুখে। তারপর রাত প্রায় 11টায় সহসা লক্ষ্মীকান্তর এখানে আবির্ভাব। সন্তোষ চৌধুরীর এই ধরনের সন্দেহজনক গতিবিধি কল্যাণী আর দেরি করে না। থামের আড়াল থেকে সরে গিয়ে পা টিপে টিপে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সমস্ত বাড়িটা জুড়ে একটা স্তব্ধতা। কল্যাণী পা টিপে টিপে সিঁড়ি অতিক্রম করে নিচে নামছে। সিঁড়ির আলোটা অপর্যাপ্ত হওয়ায় সমগ্র সিঁড়িপথটা তেমন স্পষ্টভাবে আলোকিত করতে পারছে না। আধো আলো আধো ছায়ায় যেন একটা আলো ছায়ার রহস্য ঘন হয়ে উঠেছে। নিচে নেমে এসে সোজা কল্যাণী থামের আড়ালে আড়ালে বারান্দা দিয়ে বসন্ত সেনের ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু সেখানেও সন্তোষকে দেখতে পেল না। বসন্ত সেনের ঘরের দরজা পূর্বের মতোই এখনো বন্ধ। কে? মুহূর্তে অন্ধকারেও গলাটা চিনতে কল্যাণীর কষ্ট হয় না। সন্তোষ চৌধুরী। কে?
আমি কল্যাণী। মৃদুকণ্ঠে জবাব দেয় কল্যাণী। কল্যাণী দেবী? লাগেনি তো? না। এত রাত্রে নিচে যে আপনি, শুতে যাননি এখনো? সন্তোষ প্রশ্ন করে। না, শুইনি যে এখনো, দেখতেই তো পাচ্ছেন। আপনিও তো শোননি এখনো দেখছি। পাল্টা প্রশ্ন করে কল্যাণী। না, ঘুম আসছিল না, তাই অন্ধকার বারান্দায় ঘুরে বেড়াচ্ছিলাম। আমিও তাই। মৃদু হাস্যতরল কণ্ঠে কল্যাণী প্রত্যুত্তর দিল। কল্যাণীর কণ্ঠস্বরের মধ্যে যে একটা হাসির চাপা আভাস আছে, সন্তোষের কিন্তু বুঝতে সেটা কষ্ট হয় না। অজ্ঞাতেই বোধহয় ভ্রু দুটো তার একটু কুঞ্চিত হয়ে ওঠে। অতর্কিতেই সন্তোষ বলে ওঠে, হাসছেন যে? হাসছি? কই না তো। সন্তোষ কোনো জবাব দেয় না কল্যাণীর কথায়, চুপ করেই থাকে। ক্ষণ পরে সন্তোষ আবার প্রশ্ন করে, আপনি তো সবিতার মামাতো বোন, তাই না? হ্যাঁ, রক্তের সম্পর্কে না হলেও আত্মীয়তার সম্পর্কে। তার মানে? তার মানে আর কি, রক্তের কোনো সম্পর্ক নেই আমাদের পরস্পরের মধ্যে। সবিদির মা আমার বাবার পাতানো বোন ছিলেন, এই আর কি। ও, একটা স্বস্তির সঙ্গে ও শব্দটি সন্তোষের কণ্ঠে উচ্চারিত হলো। নিশ্চিন্ত হয়েছেন বোধহয় মিস্টার চৌধুরী, আমি সম্পত্তির একজন দাবিদার নই বলে। ক্ষণপূর্বের সেই হাস্যতরল কণ্ঠস্বর অন্ধকারে ধ্বনিত হয়ে উঠল। আপনি একজন ভাগীদার হলেই বা অসন্তোষের আমার কি কারণ থাকতে পারে বলুন তো? সবিতার সম্পত্তির দাবি নিয়ে তো আর আমি এখানে আসিনি। কিন্তু সকলের ধারণা তো তাই। সকলের ধারণাই যে তাহলে ভুল, এটুকু আমি বলতে পারি। আমি এসেছি আমার নিজের দেশের বাড়িতে ফিরে, আমার 7 পুরুষের ভিটাতে। সম্পত্তির ওপরে বা কোনো টাকা পয়সার ওপরে আমার কোনো লোভই নেই, এদের কারো সঙ্গে আমার কোনো বিবাদও নেই। কেবল আমি আমার ন্যায্য অধিকারে এখানে থাকতে চাই। কিন্তু আশ্চর্য, দেখুন, এরা তাও থাকতে দিতে রাজি নয়। কল্যাণী সন্তোষের কথার কোনো জবাবই দেয় না। জবাব দেবার মতো তার কী বা আছে? সন্তোষ আবার বলতে শুরু করে, এ বাড়ির ওপরের তলায় পর্যন্ত নায়েব বসন্ত সেন আমাকে প্রবেশাধিকার দেয়নি। অথচ শুনলেন তো আজ সকালে বসন্ত সেন নিজের মুখেই স্বীকার করলো, কাকার উইলে স্পষ্ট লেখা আছে, আমি ফিরে এলে আমি আমার ভাগের সম্পত্তি পাবো। আমাকে এসব কথা কেন বলছেন? এতক্ষণে কোনো মতে কল্যাণী কথা কয়টি বলে। না না, রক্তের সম্পর্ক না থাকলেও সবিতার তো আপনি আত্মীয়র মতোই। অতঃপর সহসা যেন আলোচনার মধ্যে একটা পূর্ণচ্ছেদ টেনে দিয়ে সন্তোষ বলে ওঠে, আচ্ছা, চলি, রাত অনেক হলো। বলতে বলতে সন্তোষ তার ঘরের দিকে পা বাড়ালো। শয়নকক্ষে প্রবেশ করতে গিয়ে কল্যাণী থমকে দাঁড়ালো। পিতা নিত্যানন্দ সান্যাল হাত দুটি পশ্চাতের দিকে নিবদ্ধ করে অত্যন্ত গম্ভীরভাবে নিঃশব্দে কক্ষ মধ্যে পায়চারি করছেন। কল্যাণীর পদশব্দে নিত্যানন্দ কন্যার দিকে ফিরে দাঁড়িয়ে তাকালেন। মুখখানা থমথম করছে, চোখের দৃষ্টিতে সুস্পষ্ট অসন্তোষ। গম্ভীর স্বরে প্রশ্ন করলেন নিত্যানন্দ, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? নিচের বাগানে বেড়াচ্ছিলাম। এই মাঝরাত্রে নিচের অন্ধকার বাগানে বেড়াচ্ছিলে? বেড়াবার চমৎকার সময়। কণ্ঠে শ্লেষ। কল্যাণী পিতার মুখের দিকে চোখ তুলে তাকালো। এ সেই নিত্যানন্দ সান্যাল নন, যিনি সর্বব্যাপারেই নির্লিপ্ত, নির্বিকার, যিনি শান্ত, সহিষ্ণু, অমায়িক। দুই চোখের দৃষ্টিতে যেন একটা ক্রুদ্ধ আক্রোশ ঝকঝক করছে। ক্ষণকাল সেই আক্রোশ ঝরা দৃষ্টিতে কন্যার আপাদ মস্তক নিরীক্ষণ করে সহসা যেন ক্রুদ্ধ কণ্ঠে বিষোদ্গার করলেন, মিথ্যুক কোথাকার! লজ্জা করলো না তোমার মিথ্যা কথা বলতে? নিচের বারান্দায় থামের আড়ালে দাঁড়িয়ে ওই বখাটে ছোকরার সঙ্গে গল্প করছিলে না? কল্যাণী নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কথার জবাব দিতেও তার ঘৃণা হয়, সমস্ত মন সংকুচিত হয়ে ওঠে।
এত রাত্রে ওই ছোকরাটার সঙ্গে কি তোমার এমন কথা হচ্ছিল শুনি? তথাপি কল্যাণী নিরুত্তর। এতটুকু স্বরও ওর কণ্ঠ থেকে বের হয় না। আক্রোশের জ্বালায় নিত্যানন্দ চাপা কণ্ঠে আবার তর্জন করে ওঠে, কি? চুপ কেন? জবাব দাও। নিরুত্তর। কল্যাণী এখনো নিরুত্তর। কল্যাণী! কটু তিক্ত কণ্ঠে আবার তর্জন করে উঠলেন নিত্যানন্দ। আমার কিছুই বলবার নেই। এতক্ষণে ধীর সংযত কণ্ঠে কল্যাণী জবাব দেয়, কিছুই তোমার বলবার নেই? না। বেশ, কালই তোমাকে আমি লুধিয়ানায় পাঠিয়ে দেব। গ্রীষ্মের ছুটিটা তুমি হস্টেলেই থাকবে। বলতে বলতে নিত্যানন্দ কক্ষ ত্যাগ করে চলে গেলেন। আর নিশ্চল পাষাণ প্রতিমার মতো কল্যাণী দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে। প্রচণ্ড একটা অগ্নুৎপাতের মতো তখন তার সমস্ত অন্তরটা জ্বলে পুড়ে যেন একেবারে খাক হয়ে যাচ্ছে। সবিতার ডাকে কিরিটির নিদ্রাভঙ্গ হলো। কিরিটি চোখ মেলে দেখল শয্যার ঠিক সামনেই দাঁড়িয়ে সবিতা। তার চোখে মুখে সুস্পষ্ট উদ্বেগ। কি হয়েছে সবিতা দেবী? আপনি শিগগির একবার নিচে চলুন। লক্ষ্মীকান্তবাবু এসেছেন, নায়েব কাকাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। এসব কি মিস্টার রায়? নায়েব কাকাকে অ্যারেস্ট করছেন কেন? কিরিটি শয্যা ত্যাগ করে উঠে দাঁড়িয়ে জামাটা গায়ে দিতে দিতে বলে, কেন লক্ষ্মীকান্ত সাহা নায়েব মশাইকে অ্যারেস্ট করছেন তা আমি কেমন করে বলবো বলুন? তা তিনি কিছু বলেননি ওকে? কেন তিনি অ্যারেস্ট করছেন? না, কেবল বললেন এইসব পুলিশের সিক্রেট ব্যাপার, সকলের কাছে নাকি বলতে উনি রাজি নন। এক্ষেত্রে আমি বা তাহলে কি করতে পারি বলুন? নির্লিপ্তভাবে কিরিটি জবাব দেয়। কিন্তু আমাদের তো একটা প্রতিবাদ করা উচিত। পূর্বের মতোই পরম নির্বিকার ও শান্তভাবে জামার বোতামগুলো লাগাতে লাগাতে কিরিটি বলল, পুলিশের কোনো কাজে প্রতিবাদ করলে তো তারা আপনাকে সমর্থন করবে না সবিতা দেবী। তাই বলে অন্যায় জুলুম? সবিতার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। অন্যায় জুলুমি যে, তাই বা কি করে আপনি বুঝলেন? চলুন দেখি। কিরিটি প্রস্তুত হয়ে নিতে নিতে বললে। উভয়ে নিচে বসন্ত সেনের ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। ঘরের মধ্যে দুখানা চেয়ারে মুখোমুখি নিঃশব্দে বসে আছেন বসন্ত সেন, থানার দারোগা লক্ষ্মীকান্ত সাহা, আর এক পাশে চুপ করে দাঁড়িয়ে সত্যজিৎ। ওদের পদশব্দে বসন্ত সেন ও লক্ষ্মীকান্ত দুজনেই মুখ তুলে তাকালেন। নমস্কার লক্ষ্মীকান্ত বাবু, ব্যাপার কি এত সকালেই? প্রশ্ন করে হাসি মুখে কিরিটি আর একটু এগিয়ে যায় ঘরের মধ্যে। লক্ষ্মীকান্তর মুখখানা অত্যন্ত গম্ভীর। গম্ভীর কণ্ঠেই প্রতি নমস্কার জানিয়ে লক্ষ্মীকান্ত বলে, মিস্টার রায় এসেছেন, ভালোই হলো। সবিতা দেবী, সত্যজিৎ বাবু, আপনারা অনুগ্রহ করে একটু পাশের ঘরে যান। মিস্টার রায়ের সঙ্গে আবার কয়েকটা বিষয়ে কথা রয়েছে। কিরিটি নিঃশব্দে চোখের ইঙ্গিতে সত্যজিৎ ও সবিতাকে কক্ষ ত্যাগ করে যেতে ক্ষণেকের জন্য অনুরোধ জানায়। দুজনই নিঃশব্দে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল কিরিটির চোখের ইঙ্গিতে। দরজাটা এবারে ভেজিয়ে দিন মিস্টার রায়। পূর্ববৎ গম্ভীর কণ্ঠেই লক্ষ্মীকান্ত বাবু বললেন। মৃদু হেসে কিরিটি এগিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে এলো। বসন্তবাবুকে গত রাত্রেই এসে কয়েকটা প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি বলছেন আমার সেসব প্রশ্নের কোনো জবাব দিতেই নাকি তিনি বাধ্য নন। তাই এক্ষেত্রে এক প্রকার বাধ্য হয়েই আমাকে আইনের প্রয়োগ করতে হচ্ছে। মিথ্যে কথা বাড়িয়ে কোনো লাভ নেই লক্ষ্মীকান্ত বাবু, আমি প্রস্তুত, আপনি চলুন। শান্ত দৃঢ় কণ্ঠে কথা বললেন বসন্ত সেন। কাল আপনি আমাকে আপনার সঙ্গে থানায় গিয়ে দেখা করতে বলেছিলেন, কিন্তু দুপুরের দিক থেকেই শরীরটা ঠিক ভালো লাগছিল না, তাই। গেলেই ভালো করতেন মিস্টার রায়, অনেক ইন্টারেস্টিং কথা শুনতে পেতেন। তাই নাকি? কিরকম? কাল রাত্রে যখন আপনি এসেছিলেন টের পেয়েছিলাম, কিন্তু ভাবলাম বসন্তবাবুর সঙ্গে হয়তো আপনার কোনো গোপনীয় জরুরি কথা আছে, তাই আর বিরক্ত করিনি আপনাকে। হ্যাঁ, আপনি হয়তো শুনে সুখেই হবেন, কাল সন্তোষবাবুকে থানায় নিয়ে গিয়ে তার সঙ্গে আলাপ আলোচনায় অনেক রহস্যই উদ্ঘাটিত হয়েছে, যার ফলে সম্পূর্ণ কেসটাই একটা ডেফিনিট শেপ পেয়েছে।
প্রথমে অবশ্য ভদ্রলোক মুখ খুলতে চাননি, কিন্তু জানেন তো, মুখ খোলাবার দাওয়াই আমাদের কাছে আছে। চাপে পড়ে সব প্রশ্নের জবাব শেষ পর্যন্ত তিনি দিয়েছিলেন। বটে। কৌতূহলী দৃষ্টিতে তাকায় কিরিটি লক্ষ্মীকান্তর সাফল্যে গদগদ মুখের দিকে। সহসা এমন সময় বসন্ত সেন তার নিস্তব্ধতা ভঙ্গ করে কথা বললেন। কিন্তু আপনাকে আমি বলেছি, সন্তোষবাবু যেসব চিঠি আপনাকে দেখিয়েছেন একটাও তার সত্য নয়। কারণ গত 24 বৎসর একখানা চিঠিও মৃত্যুঞ্জয় চৌধুরী কাউকে লেখেননি। এমনকি তার মেয়েকেও তিনি নিজ হাতে চিঠি কোনোদিন লেখেননি। চিঠি যা লেখা হতো তাঁরই জবানিতে, আমার হাত দিয়েই। প্রশ্ন করলো এবার কিরিটি, কেন তিনি নিজ হাতে চিঠি লিখতেন না কেন? তার কোনো কারণ ছিল নাকি? হ্যাঁ, ছিল। সেই কারণটাই তো আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম। লক্ষ্মীকান্ত বলে ওঠেন। কিন্তু উনি বলতে রাজি নন। রাজি নন? কেন? প্রশ্নটা কিরিটি করে। না, রাজি নই। আপনাদের বর্তমান তদন্তের সঙ্গে আমাদের ও প্রশ্নের জবাবের কোনো সংস্পর্শ আছে বলে আমি মনে করি না। তাছাড়া মৃত্যুঞ্জয়ের হাতের লেখা আমার যথেষ্ট পরিচিত। চিঠিগুলো আমাকে দেখালেই আমি দপ্তরের খাতাপত্রে তার হাতের যেসব লেখা আছে তার সঙ্গে মিলিয়ে সত্য মিথ্যা প্রমাণ করে দিতে পারবো। কিন্তু দারোগা সাহেব চিঠিগুলো আমাকে দেখাতেই রাজি নন। কিরিটি বসন্ত সেনের কথায় লক্ষ্মীকান্ত সাহার দিকে মুখ ফিরিয়ে তাকালো এবং বলল, সে চিঠিগুলো আপনার কাছেই আছে বুঝি মিস্টার সাহা? হ্যাঁ, আসবেন আপনি থানায়, দেখাবো খন। চিঠিগুলো সেনমশাইকে দেখাতে আপনার সত্যিই কোনো আপত্তি আছে নাকি? বর্তমানে আছে, কারণ আপনি চিঠিগুলো পড়লেই জানতে পারবেন। তা শুধু কি এই জন্যই আপনি ওকে অ্যারেস্ট করছেন? না, আরো দুটো কারণ আছে। আরো দুটো কারণ? যে রাত্রে মৃত্যুঞ্জয় চৌধুরী নিহত হন সে রাত্রে উনি এখানে উপস্থিত ছিলেন না। ওর জবানবন্দিতে বলেছিলেন উনি। না, ছিলাম না তাই বলেছি। মহাল দেখতে গিয়েছিলাম, রাত প্রায় 3টের সময় ফিরি। জবাবটা দিলেন বসন্ত সেন। কিন্তু সত্যি কথা তো তা নয়। আপনি সেদিন আদপি এ বাড়ি থেকে বের হননি, নিজের ঘরের মধ্যেই ছিলেন। কথাটা এবার বলে কিরিটি। কিরিটির কথায় যুগপৎ চমকে দুজনেই বসন্ত সেন ও লক্ষ্মীকান্ত সাহা ওর মুখের দিকে বিস্মিত প্রশ্নভরা দৃষ্টিতে তাকায়। সে কি? তবে যে আপনি গত রাত্রে বলেছিলেন জমিদারি সংক্রান্ত কোনো এক বিশেষ গোপনীয় ব্যাপারেই কোনো একটা মহালে আপনাকে যেতে হয়েছিল, এবং গোপনীয় বলেই মহালের নামটা আপনি বলবেন না। তীক্ষ্ণ কণ্ঠে এবারে বসন্ত সেনের দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্নটা শেষ করলেন সাহা। আসলে আপনি তাহলে এ বাড়ি ছেড়ে কোথাও যাননি? কিরিটির কথায় ও লক্ষ্মীকান্ত সাহার চ্যালেঞ্জে নায়েব বসন্ত সেন যেন একেবারে পাথরের মতোই স্তব্ধ অসার হয়ে দাঁড়িয়েছিলেন। মুখখানাও যেন ওই মুহূর্তে তার মনে হচ্ছিল একেবারে পাথরেই গড়া, ভাবলেশীন। ক্রোধ, বিরক্তি, হতাশা, ব্যথা, লজ্জা, অপমান কোনো কিছুই যেন প্রকাশ পাচ্ছে না মুখের স্থির অচঞ্চল রেখাগুলোতে। নায়েব মশাই, তাহলে এ কথা সত্যি? পুনরায় প্রশ্ন করলেন লক্ষ্মীকান্ত সাহা। জানি না, আপনাদের কোনো প্রশ্নেরই জবাব দিতে রাজি নয় লক্ষ্মীকান্ত বাবু। আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন, করুন। কোথায় আমাকে নিয়ে যেতে চান চলুন, আমি প্রস্তুত। নিরতিশয় একটা তাচ্ছিল্যের সুরই যেন নায়েব বসন্ত সেনের কণ্ঠস্বরে ঝরে পড়ল। আপনি তাহলে জবাব দেবেন না? আবার প্রশ্ন করলেন লক্ষ্মীকান্ত। না। এখন মনে হচ্ছে কানাইয়ের মায়ের অন্তর্ধানের ব্যাপারেও আপনি লিপ্ত আছেন। লক্ষ্মীকান্ত বললেন, যেমন আপনার অভিরুচি ভাবতে পারেন। মিথ্যে আপনি সময় নষ্ট করছেন দারোগা সাহেব।
আমার মুখ থেকে আপনি একটি প্রশ্নেরও জবাব পাবেন না। লগুড়া হত জানোয়ারের মতোই এবারে যেন লক্ষ্মীকান্ত সাহা একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে বলেন, কিন্তু আমিও লক্ষ্মীকান্ত সাহা। আপনাদের মতো বহু নায়েবকেই আমার দেখা আছে। চলুন আগে থানায়, তারপর দেখা যাবে আপনাদের মতো ঘুঘু চরিত্রের লোককে। দারোগা লক্ষ্মীকান্তের কথাটা শেষ হলো না। মুহূর্তে বাঘের মতোই থাবা মেরে রুদ্রার্জুন বসন্ত সেন লক্ষ্মীকান্তের বক্তব্যটা অর্ধপথে থামিয়ে দিলেন। লক্ষ্মীকান্ত, ভুলো না, এটা বসন্ত সেনের এলাকা। এক্ষুনি যদি তোমাকে জ্যান্ত হাত পা বেঁধে সামনের ওই বৌরানির বিলের জলের ঠান্ডা পাঁকের নিচে পুঁতে ফেলি, তাহলে তোমার ফিরিঙ্গি বাপ ঠাকুরদাদেরও সাধ্য হবে না তোমার লাশ খুঁজে বের করে। এ তোমার থানার চৌহদ্দি নয়। ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে শেখনি এখনো? ঠান্ডা বারুদ স্তূপ যেন সহসা একটিমাত্র স্ফুলিঙ্গে প্রচণ্ড শব্দে ফেটে দাবানলের মতোই দাউ দাউ করে জ্বলে উঠেছে। শান্ত ভদ্র বসন্ত সেনের মধ্যেও যে এমন একটা রুদ্র ভয়ঙ্কর রূপ ভস্মাচ্ছাদিত হয়ে চাপা পড়েছিল, ভাবতেও যেন বিস্ময় লাগে। বসন্ত সেনের এ যেন এক অভিনব রূপ। বৃদ্ধের সমস্ত শরীরটা যেন একটা নিষ্কাশিত তীক্ষ্ণ ধারালো অসির মতো ঋজু হয়ে উঠেছে। ক্ষণপূর্বের পাথরের মতোই স্থির অচঞ্চল মুখখানি যেন মুহূর্তে রুদ্রাগ্নির মতোই ধকধক করে জ্বলে উঠেছে। এককালের জমিদার নায়েবদের যে দোর্দণ্ড প্রতাপের কথা শোনা যেত, এ যেন সেই পুরাতন দিনেরই নায়েব। সরকারি কোনো আইন বা নীতির এরা ধার ধারে না। এদের আইন এদের কাছে। অশিষ্ট অবাধ্য প্রজাকে বেত্রাঘাতে জর্জরিত করে এদেরই পূর্বপুরুষেরা হয়তো একদা অন্ধকার স্যাঁতস্যাঁতে গুপ্ত কক্ষে জীবন্ত কবর দিত, রাতারাতি খুন করে লাশ মাটির নিচে পুঁতে ফেলত, নয়তো পুষ্করিণীর তলায় গলায় পাথর বেঁধে ডুবিয়ে দিত, অথবা জ্যান্ত দেওয়ালের সঙ্গে ইঁট দিয়ে রাতারাতি গেঁথে ফেলত। লক্ষ্মীকান্ত নিজেও বোধহয় এতটা আশা করেননি। মুহূর্তের জন্য তাই বোধহয় তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পাথরের মতোই নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে থাকেন এবং হিংস্র জানোয়ারকে নিয়ে ঘাঁটানোর আর বিবেচনার কাজ হবে না ভেবেই নিজের রূপ একেবারে সম্পূর্ণ পাল্টে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরীর হত্যাপরাধের সন্দেহে আপনাকে আমি গ্রেপ্তার করছি বসন্তবাবু। লক্ষ্মীকান্তর মুখের কথা শেষ হতেই সহসা যেন বাজের মতো তীক্ষ্ণ উচ্চকণ্ঠে হা হা করে হেসে উঠলেন বসন্ত সেন। কিরিটি লক্ষ্মীকান্ত দুজনেই চমকে ওর প্রচণ্ড হাসির শব্দে ওর মুখের দিকে তাকায়। কেউই ওর হাসিতে বাধা দেয় না। হাসি থামিয়ে বসন্ত সেন ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠে বললেন, এই বিদ্যে আর এই বুদ্ধিরই এত দম্ভ? তুমি বের করবে মৃত্যুঞ্জয়ের হত্যাকারীকে? এর চাইতে সে আত্মহত্যা করে মরেছে বা অদৃশ্য কোনো আততায়ীর হাতে নিহত হয়েছে, সেই যে রিপোর্ট দিয়েছিলে সেই ছিল ভালো। মিথ্যে তোমার কাদা ঘেঁটে নোংরা হওয়াই সার হবে লক্ষ্মীকান্ত বাবু। কিন্তু বড় গলায় তো আমাকে গ্রেফতার করে নিয়ে চলেছ। শেষ পর্যন্ত তোমার আইন দিয়ে আমাকে বেঁধে রাখতে পারবে তো দারোগা বাবু? যাকে মরুককে, চলো, কোথায় যেতে হবে চলো। বসন্ত সেনের উচ্চারিত প্রতিটি কথা যেন নিষ্ঠুর ব্যঙ্গের ছুঁচ বিধিয়ে দেয় দারোগা লক্ষ্মীকান্তের সর্বদেহে। লজ্জায় অপমানে আক্রোশে তিনি যেন ফুলতে লাগলেন। রোষকষিত লোচনে চেয়ে রইলেন ক্ষণকাল বসন্ত সেনের মুখের দিকে। মুখ দিয়ে তার কোনো বাক্যও সরে না। হাত করাও দেবে নাকি, না এমনি গেলে চলবে দারোগা বাবু? আবার প্রশ্ন করলেন বসন্ত সেন। না, এমনি চলুন আমার সঙ্গে। কিন্তু যদি রাস্তায় তোমাকে একটা থাপ্পড় কষিয়ে দিয়ে পালিয়ে যায়, ধরে রাখতে পারবে তো? ওই তো তোমার চেহারা। আমার শক্তির খবর জানো তো? বৃদ্ধ হলেও এখনো লাঠি হাতে নিয়ে যদি দাঁড়ায়, তুমি তোমার থানার সমস্ত চেলা চামুন্ডাদের নিয়েও
সামনে আমার দাঁড়াতে পারবে না। লক্ষ্মীকান্ত বসন্ত সেনের কথার কোনো জবাবই দেন না। এবারে মৃদু হেসে বসন্ত সেন বলেন, না, ভয় নেই, চলো চলো, দেখি আসা যাক তোমার আইনের দৌড়টা কত দূর। আগে আগে বসন্ত সেন ও পশ্চাতে লক্ষ্মীকান্ত সাহা কক্ষের বন্ধ দরজাটার দিকে অগ্রসর হলেন। দরজার কাছ বরাবর গিয়ে হঠাৎ বসন্ত সেন ঘুরে দাঁড়িয়ে কিরিটিকে সম্বোধন করে বললেন, চললাম কিরিটি বাবু। মৃত্যুঞ্জয়ের সলিসিটার রয় অ্যান্ড বোসের রতিনলাল কাল পরশুর মধ্যে হয়তো এসে পড়বেন। তাকে আসতে লিখেছিলাম। মৃত্যুঞ্জয়ের উইলের ব্যাপারে মিস্টার বোস আসছেন। সেনাল মশাই রইলেন, সত্যজিৎ রইল। সকলের সামনে যেন উইলটা পড়া হয়। সম্পত্তির প্রবেট নিতে হবে। মৃত্যুঞ্জয়ের ঘরের সিন্ধুকে নগদ টাকা আছে। চাবিটা আমি শোভিমার হাতে গতকালই দিয়ে দিয়েছি। কিরিটি এতক্ষণ একটি কথাও বলেনি। নির্বাক শ্রোতা হয়েই সমগ্র দৃশ্যটা আগাগোড়া উপভোগ করছিল। এখনো চুপ করেই রইল। হঠাৎ অতঃপর লক্ষ্মীকান্তের দিকে ঘুরে তাকিয়ে বসন্ত সেন বললেন, 1 মিনিট দারোগা সাহেব, তুমি একটু বাইরে যাও। আমি কিরিটি বাবুর সঙ্গে কথা বলে এক্ষুনি আসছি। নিঃশব্দে লক্ষ্মীকান্ত দ্বিতীয় আর বাক্য ব্যয় না করে দরজাটা খুলে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। নিঃশব্দে বসন্ত সেন দরজাটা আবার ভেজিয়ে দিয়ে দরজায় পিঠ দিয়ে দাঁড়ালেন, সম্মুখে দণ্ডায়মান কিরিটির মুখের দিকে তাকিয়ে। কিরিটি বাবু, বলুন। আমার একটা অনুরোধ রাখবেন? বলুন। এ ব্যাপারে আপনি আর থাকবেন না, এখান থেকে চলে যান। আপনার পুরো ফিজই আমি দিয়ে দেব। সবিতা আর সত্যজিৎ ওরা বুঝতে পারবে না, কিন্তু তাছাড়া ভেবে দেখুন কি হবে আর মিথ্যা কাদা ঘাঁটাঘাঁটি করে। আপনি কি তাই মনে করেন নাকি? তীক্ষ্ণ দৃষ্টিতে কথা কয়টি বলে কিরিটি তাকালো বসন্ত সেনের মুখের দিকে। হ্যাঁ, তাই মনে করি। এটুকু অন্তত বুঝবার আমার শক্তি আছে কিরিটি বাবু, এবং পেরেছিও। আপনি লক্ষ্মীকান্ত নন। তাই আবার অনুরোধ জানাচ্ছি, আপনি ফিরে যান। বরং আপনার প্রাপ্যের চাইতে বেশি কিছু। ভুল করছেন আপনি সেনমশাই। বুঝতেই যখন কিছুটা আপনি আমাকে পেরেছেন, এটুকুও আপনার বোঝা উচিত ছিল। টাকার লোভ দেখিয়ে আমাকে আপনি নিরস্ত করতে পারবেন না। তাছাড়া আরো একটা কথা, আমাকে এ কেসে নিযুক্ত করেছেন আপনি নন, সবিতা দেবী। তিনি যদি এখন আমাকে যেতে বলেন, আমি সানন্দে এই মুহূর্তে চলে যাব। অন্যথায় তাহলে আপনি স্থির প্রতিজ্ঞই। কথা যখন দিয়েছি, একটা মীমাংসা না করা পর্যন্ত আমার যাবার উপায় নেই সেনমশাই। আমাকে ভুল বুঝবেন না। সত্য সন্ধানী আমি, সত্যবদ্ধ। নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে রইলেন বসন্ত সেন, কিরিটির চোখের প্রতি চোখ রেখে। শানিত তরবারির মতোই দুজোড়া চোখের দৃষ্টি পরস্পর যেন পরস্পরের প্রতি নিবদ্ধ হয়ে আছে। বেশ, তবে তাই হোক। নিষ্প্রাণ কণ্ঠে বসন্ত সেন জবাব দিলেন। একটা কথার জবাব আপনার কাছে পেতে পারি কি সেনমশাই? হঠাৎ কিরিটি প্রশ্ন করেন। কি? এমন কোন স্ত্রীলোককে কি আপনি জানেন, যিনি মৃত্যুঞ্জয় চৌধুরীর বিশেষ পরিচিতাই হয়তো ছিলেন, যার নামের আদ্যাক্ষর হয়তো ছিল ল? কিরিটির কথা শুনে চকিতের জন্যই যেন বসন্ত সেনের চোখের তারা দুটো জ্বলে উঠে আবার স্বাভাবিক হয়ে এলো। শান্ত নির্লিপ্ত কণ্ঠে জবাব দিলেন বসন্ত সেন, না। আরেকটি কথা। বলুন। বৌরানীর বিলে নৌকা বিহারের জন্য এদের কোনো নৌকা বা বোট ছিল কি? না। জবাবটা বসন্ত সেন এবারে যেন একটু ইতস্তত করে দেন। আপনার ঠিক স্মরণ আছে? আছে বই কি। হ্যাঁ, একটা কথা গতকাল আপনাকে বলা হয়নি। কানাইয়ের মার ঘরের মেঝেতে কতগুলো অস্পষ্ট ক্রেপসোলের জুতোর ছাপ দেখেছিলাম, এবং ঠিক অনুরূপ জুতোর ছাপ নন্দনকাননের মধ্যস্থিত বিরাম কুটিরের ঘরের মেঝেতেও দেখেছি।
প্রথমে ভেবেছিলাম জুতোর ছাপগুলো বুঝি সত্যজিৎ বাবুরই, পরে বুঝেছি তা নয়। আমি তো ক্রেপসোল দেওয়া জুতো পরি না রায়মশাই, শান্ত কণ্ঠে জবাব দেন বসন্ত সেন। জানি। কিরিটির ওষ্ঠ প্রান্তে বঙ্কিম হাসির একটা রেখা জেগে ওঠে এবং ধীর কণ্ঠে বলে, আচ্ছা নমস্কার। প্রয়োজন হলে আমাকে সংবাদ দিতে পারেন সেন মশাই, কারণ কিরিটির কথাটা নায়েব বসন্ত সেন শেষ করতে দিলেন না। প্রশান্ত কণ্ঠে জবাব দিলেন, তার আর প্রয়োজন হবে না, ধন্যবাদ, নমস্কার। অদ্ভুত দৃঢ়তার সঙ্গে অতঃপর ঘাড় উঁচু করে দরজাটা খুলে নিঃশব্দ পদসঞ্চারে বসন্ত সেন কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। কিরিটি নির্নিমেষে বসন্ত সেনের গমন পথের দিকে তাকিয়ে রইল। ওষ্ঠ প্রান্তে আবার তার সেই ক্ষণ পূর্বের বঙ্কিম হাসি জেগে ওঠে। পরপর দুটি প্রভাত, দুটি আকস্মিক ঘটনা বিপর্যয়ে প্রমোদ ভবনের ওপর যেন প্রচণ্ড আঘাত হেনে গেল। কানাইয়ের মার অকস্মাৎ নিরুদ্দিষ্ট হওয়া, নায়েব বসন্ত সেনের লক্ষ্মীকান্ত কর্তৃক গ্রেপ্তার হওয়া। বসন্ত সেন কিন্তু তাকে গ্রেপ্তার করার ব্যাপারটা আদৌ একটা গুরুতর ঘটনা বলে ধরেননি। ঘর থেকে বের হয়ে বারান্দায় দণ্ডায়মান সত্যজিৎ এবং সবিতার ব্যাকুল সপ্রশ্ন দৃষ্টির সঙ্গে তার চোখাচোখি হলো। সত্যজিৎ সবিতা দুজনেই যেন একটু বিস্মিত হয়। বসন্ত সেনের মুখের কোথাও উদ্বেগ বা চাঞ্চল্যের বিন্দুমাত্র চিহ্নও নেই। প্রশান্ত মুখ এবং ওষ্ঠপ্রান্তে নিশ্চিন্ত একটি হাসির স্পষ্ট আভাস। কোনো বাক্য বিনিময়ই হলো না পরস্পরের মধ্যে, কেবল নির্বাক দৃষ্টির মধ্যে দিয়েই যেন বসন্ত সেন বুঝিয়ে দিলেন চিন্তার, উদ্বেগের কোনো কারণ নেই। অন্দর অতিক্রম করে বাইরের বারান্দায় এসে দাঁড়াতেই বসন্ত সেন হাঁক দিয়ে দারোয়ানকে ডাকলেন। ভোজপুরি দারোয়ান সেলাম ঠুকে এসে দাঁড়ালো। জি হুজুর। लक्ष्मण को बोलना टमटम तैयार करके तुरंत इधर आने के लिए। নায়েবের হুকুমে দারোয়ান সহিস লক্ষ্মণকে সংবাদ দিতে চলে গেল। অদূরে গেটের পাশে দারোগার ঘোড়াটা বাঁধা ছিল। সেদিকে তাকিয়ে বসন্ত সেন বললেন, আপনার সঙ্গে ঘোড়া আছে দেখছি দারোগা বাবু, আপনি বরং তাহলে এগোন, আমি টমটমে থানায় আসছি। আমিও আপনার সঙ্গেই টমটমে যাব খন। কিন্তু আপনার ঘোড়া? সে থানায় গিয়ে একজন সেপাইকে পাঠিয়ে দিলেই হবে। দারোগার কথায় বসন্ত সেন মুচকি একটু হাসলেন। বুঝতে পারছিলেন অতঃপর লক্ষ্মীকান্ত সাহার আর সাহসও কুলোচ্ছে না তাকে একলা ছেড়ে যেতে। বস্তুত কতকটা তাই বটে। বসন্ত সেনকে ঘাঁটাবারও এখানে এই বাড়িতে দাঁড়িয়ে যেমন তার সাহস ছিল না, তেমনি তাকে এখান থেকে একা ছেড়ে থানায় ফিরে যেতেও ভরসা পাচ্ছিলেন না। যেমন করে হোক যত শীঘ্র সম্ভব এখন বসন্ত সেনকে থানায় নিয়ে নিজের এলাকার মধ্যে গিয়ে তুলবার জন্য মনে মনে তিনি সত্যিই ব্যগ্র হয়ে উঠেছিলেন। ক্ষণপূর্বের কক্ষ মধ্যে বসন্ত সেনের উচ্চারিত তাঁর সদম্ভক্তিগুলো লজ্জায়, অপমানে, আক্রোশে যেন তাঁর ভিতরটা পুড়িয়ে খাক করে দিচ্ছিল। কিন্তু এখানে একাকী অসহায়ভাবে তাঁরই চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে হুমকি ছাড়বার মতো দুঃসাহস আর তাঁর ছিল না। কিন্তু তার কোনো প্রয়োজন নেই দারোগা বাবু, স্বেচ্ছায় যখন আপনার হাতে নিজেকে ধরা দিতে চলেছি তখন আর যাই হোক বসন্ত সেন কথার খেলাপ করবে না। বেশ, তাহলে না একটু অপেক্ষাই করুন, টমটমটা আসুক। বারান্দার উপরেই দুজন দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে লক্ষ্মণ টমটম জুতে নিয়ে এলো। বসন্ত সেন এগিয়ে যেতেই লক্ষ্মণ নায়েবের হাতে লাগামটা তুলে দিল সসম্ভ্রমে। বসন্ত সেন বরাবরই টমটম নিজে চালান। পাদানির উপর পা দিয়ে টমটমে উঠে বসে লাগামটা জুত করে ধরে চাবুকটা হাতে নিচ্ছেন বসন্ত সেন। লক্ষ্মীকান্ত এগিয়ে এলেন পাদানির দিকে টমটমে উঠে বসবার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে যেন একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। চকিতে ঘোড়ার লাগামটা টেনে উদ্ধত ভঙ্গিতে মুখ ফিরিয়ে লক্ষ্মীকান্তকে সম্বোধন করে বসন্ত সেন বললেন, ওহো, এ টমটমে নয়, এ নতুন ঘোড়াটা বড্ড তেজি,
কখন কি বিপদ ঘটায় বলা যায় না। আপনি আপনার ঘোড়ায় চেপেই আমার পিছনে পিছনে আসুন। বলতে বলতে হাতের মুঠোয় ধরা চাবুকটা শূন্যে আন্দোলিত করে দিয়ে হুশ করে একটা শব্দ তুলতেই শিক্ষিত তেজি ঘোড়া নক্ষত্র বেগে ছুটে যেন টমটমকে টেনে নিয়ে সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। হতভম্ব লক্ষ্মীকান্ত স্তব্ধ হয়ে গেটের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে রইলেন। সমস্ত অন্তরটা তখন যেন একটা ভীষণ অগ্নুৎপাতের মতো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিল তাঁর। দাঁতে দাঁত চেপে অদূরে গাছের সঙ্গে বাঁধা রোগা জীর্ণ ঘোড়াটার দিকে এগিয়ে গেলেন। প্রচণ্ড আক্রোশে সমস্ত শরীর যেন তাঁর কাঁপছে, পা টলছে। ঘোড়াটার ওপর উঠতে গিয়ে দুবার উঠতে পারলেন না লক্ষ্মীকান্ত। এখনো অশ্ব ব্যাপারে লক্ষ্মীকান্ত খুব বেশি রপ্ত হননি। 3বারের বার উঠে বসলেন তিনি ঘোড়ার পিঠে। ধীরে ধীরে দুলকি চালে ঘোড়া চলতে লাগলো। রাস্তায় পড়ে সামনের দিকে তাকিয়ে দেখলেন কেবল একটা ধুলোর চক্র সম্মুখের পথটাকে ধূম্র জালের মতো আচ্ছন্ন করে আছে। টমটমটার কোনো চিহ্ন পর্যন্ত নেই। কক্ষের মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল কিরিটি। ক্ষণপূর্বের হাসির যে বঙ্কিম রেখাটি কোষ্ঠপ্রান্তে তার দেখা দিয়েছিল সেটা একসময়ে মিলিয়ে গেছে। কপালের রেখাগুলো কুঞ্চিত হয়ে উঠেছে। হঠাৎ পদশব্দে চোখ তুলে তাকাতেই নজরে পড়ল কক্ষের মধ্যে প্রবেশ করছে সত্যজিৎ ও সবিতা। আসুন সত্যজিৎ বাবু, সবিতা দেবী। ওরা চলে গেলেন। হ্যাঁ, নায়েব টমটমে গেলেন আগে, পিছনে গেলেন দারোগা বাবু। জবাব দিল সত্যজিৎ। তাই নাকি? কিরিটির ওষ্ঠপ্রান্তে আবার সেই বিচিত্র হাসি জেগে ওঠে। বেশ শক্ত পাল্লায় পড়েছেন এবারে আমাদের সাহামশাই। কিন্তু এ অত্যন্ত অন্যায় জুলুম, আপনাকে আমি বলতে পারি কিরিটি বাবু। কখনোই হতে পারে না। নায়েব কাকা বাবার কোনো রকম অনিষ্ট চিন্তা করতেই পারেন না। কেউ বললেও আমি বিশ্বাস করি না। আবেগে উত্তেজনায় সবিতার কণ্ঠস্বরটা কাঁপছিল। আপনি ব্যস্ত হবেন না সবিতা দেবী, স্নিগ্ধ আশ্বাস ভরা কণ্ঠে কিরিটি বলে। বসন্তবাবু দোষী কি নির্দোষী সে বিচার করতে যাওয়া এখন হয়তো আমাদের কারো পক্ষেই বিবেচনার কাজ হবে না। আইনের জোর দেখিয়ে যে লক্ষ্মীকান্ত ওকে ধরে নিয়ে গেলেন সেটার মীমাংসার অবশ্য অন্য পথও ছিল। একেবারে শটান হাজতে নিয়ে গিয়ে না পুড়লেও চলতো। কিন্তু ব্যাপারটা কি মিস্টার রায়? প্রশ্ন করলো এবারে সত্যজিৎ। বসন্তবাবু তাঁর জবানবন্দিতে বলেছিলেন যে রাত্রে মৃত্যুঞ্জয়বাবু নিহত হন সেদিন সকালের দিকেই নাকি একটা মহাল পরিদর্শনে গিয়ে ফিরেছিলেন তিনি ওই দিন রাত 2টোর পরে। কিন্তু 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 আদপেই তিনি ওই দিন কোনো মহালে যাননি, নিজের ঘরেই ছিলেন। কথাটা বলল কিরিটি। সে কি? হ্যাঁ, তবে দারোগাবাবুও সে কথা জানতেন না এই কিছুক্ষণ আগে পর্যন্ত। তিনি মানে আমাদের দারোগাবাবু ওকে পিড়াপিড়ি করছিলেন কোন মহাল পরিদর্শনে উনি গিয়েছিলেন, কিন্তু বসন্তবাবু সে কথা বলতে রাজি নন। পরে অবশ্য আমার কথায় ব্যাপারটা যেন আরো ঘোরালো হয়ে দাঁড়ালো। কিন্তু আপনার কথা কি সত্যি মিস্টার রায়? কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো এবারে সবিতা। হ্যাঁ সবিতা দেবী। সে কথা আপনি জানলেন কি করে মিস্টার রায়? কানাইয়ের মায়ের মুখ থেকে। ঘরের মধ্যে যেন বজ্রপাত হলো। কানাইয়ের মায়ের মুখে? প্রশ্ন করলো সত্যজিৎ। হ্যাঁ। কিন্তু আপনার সঙ্গে তার কথা হলো কখন? যে রাত্রে সে নিরুদ্দিষ্ট হয়, মানে পরশু রাত্রে শুতে যাবার আগে সিঁড়িতে কানাইয়ের মার সঙ্গে আমার দেখা হয়। আমি তাকে আমার ঘরে ডেকে এনে কয়েকটা প্রশ্ন করি। তখনই ওই কথাটা নায়েব সম্পর্কে জানতে পারি। প্রথমটাই সে বলতে রাজি হয়নি, পরে চাপ দিয়ে কথার মার পেঁচে ফেলে সত্য কথাটা বের করে নিয়েছিলাম। তবে কি সত্যিই কানাইয়ের মা ওর? সবিতার দিকে তাকিয়ে বললে, বাবার মৃত্যুর আসল ঘটনাটা জানতো নাকি? না। ক্ষমা করবেন মিস্টার রায়, কানাইয়ের মার অতর্কিতে পরশু রাত্রে নিরুদ্দিষ্ট হওয়ার ব্যাপারটা আপনাকে যেন নাড়া দিতে পারেনি বলে মনে হচ্ছে। অথচ এ ব্যাপারে এভিডেন্সগুলো অন্তত বিশেষ ভাববার ছিল নাকি? নিশ্চয়ই, তাতে কোনো ভুল নেই সত্যজিৎ বাবু। তবে এই ব্যাপারে কানাইয়ের মা যতটুকু পার্ট প্লে করতে পারতো সি অলরেডি প্লেড ইট, এবং তার নিকট থেকে যতটুকু ইনফরমেশন আমাদের পাওয়ার ছিল আমরা পেয়েও গিয়েছি। তাই বর্তমানে সে অবান্তর।
হত্যাকারী তাকে স্পট থেকে সরিয়ে ফেলে খুব বুদ্ধিমানের কাজ করেছে বলে তো আমার মনে হয় না, বরং সে একটু দেরি করে ফেলেছে আমার মতে। কিন্তু সর্বাপেক্ষা ভুল সে কি করেছে জানেন? শেষ পর্যন্ত ওই কানাইয়ের মার ব্যাপারে তৎপর হতে গিয়েই বেচারা বুঝতে পারেনি হঠাৎ আচমকা এই কেসের এভিডেন্স কতগুলো নষ্ট করার ইচ্ছায় কানাইয়ের মাকে না সরালে তার কাছে পৌঁছবার একটা নির্দিষ্ট পথ আমরা পেয়ে যাব। তবে এইটুকুই বলতে পারি সত্যজিৎ বাবু, কানাইয়ের মাকে হত্যা সে করেনি, আর সেই কারণেই আমি কানাইয়ের মার নিরুদ্দেশ হওয়ার ব্যাপারে খুব বেশি আকর্ষিত হইনি। কিন্তু কি করে আপনার ধারণা হলো যে কানাইয়ের মাকে সত্যি সত্যি হত্যা করা হয়নি? যুক্তি দিয়ে আমি এক্ষুনি আপনাকে বলতে পারছি না সবিতা দেবী, তবে বলতে পারেন এটা আমার মনের একটা ইনটিউশন, আমার মনের অনুভূতি আমাকে তাই বলছে। কিন্তু নায়েব কাকা সম্পর্কে কি করা যায় কিরিটিবাবু? সবিতা কথা বলল। একটু আগেই তো আপনাকে আমি বললাম সবিতা দেবী, লক্ষ্মীকান্তবাবু কতকটা জিদের বশেই বসন্তবাবুকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন। আমি হলে অ্যারেস্ট করতাম না। শেষের কথাটা কিরিটি যেন কতকটা অস্পষ্ট কণ্ঠে আত্মগতভাবেই উচ্চারণ করল। সবিতা ও সত্যজিৎ দুজনের একজনও কিরিটির কথার শেষটুকু তার উচ্চারণের অস্পষ্টতার দরুন শুনতে পায়নি। তাই সবিতাই প্রশ্ন করে, হ্যাঁ, কি বললেন মিস্টার রায়? না, ও কিছু না। কিন্তু সে যাই হোক, যেমন করেই পারেন বসন্ত কাকাকে ছাড়িয়ে নিয়ে আপনাকে আসতেই হবে মিস্টার রায়। দেখি। না দেখি নয় মিস্টার রায়, মনে হয় একমাত্র হয়তো দারোগা বাবু আপনার কথাই শুনলেও শুনতে পারেন। বলবেন না হয় ওর জন্য জামিন হতে হলে আমিই হব। যা টাকার জামিন চান উনি, প্রস্তুত আছি। কিরিটি সবিতার মুখের দিকে তাকালো। বুঝলাম, কিন্তু দারোগা সাহেব অ্যারেস্ট করেই নিয়ে গেছেন। অ্যারেস্ট একবার কাউকে এইভাবে করার পর, বিশেষ করে খুনের সন্দেহে, এখন জেলার ম্যাজিস্ট্রেট ছাড়া তো আর কেউই তাকে জামিন দেবার অধিকারী নন। তাহলে আপনাকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে প্রার্থনা জানাতে হয়। সত্যজিৎ এতক্ষণ চুপ করেই ছিল, এবারে সে মুখ খুলল। মিথ্যে কেন ব্যস্ত হচ্ছ সবিতা? ওর উপরে যখন আমরা সবকিছুতেই নির্ভর করছি, যা ভালো বোঝেন উনি করবেন। কি বলছো তুমি জিৎ? জানো না উনি আমাদের কতখানি? বাবা যে ওকে কতখানি স্নেহ আর বিশ্বাস করতেন, আর কেউ না জানলেও আমি তো জানি। আর উনিও বাবাকে যেমন শ্রদ্ধা করতেন তেমনই ভালোবাসতেন। সবিতার কথাটা শেষ হলো না। ঘরের বাইরে চটি জুতোর শব্দ শোনা গেল না, অথচ নিত্যানন্দ সান্যাল ঘরের মধ্যে এসে প্রবেশ করলেন। তার চোখে মুখে উদ্বেগের একটা কালো ছায়া যেন ঘনিয়ে আছে। ব্যাকুল কণ্ঠে বললেন, এই যে তোমরা সব দেখছি এই ঘরেই আছো। এত সকালে দারোগা বাবুই বা এসেছিলেন কেন? আর টমটম করে বসন্তই বা অত তাড়াতাড়ি কোথায় গেল? নিত্যানন্দ সান্যালের প্রশ্নে সবিতার চোখ দুটো ছলছল করে ওঠে। রুদ্ধ কণ্ঠে সেই জবাব দিল, নায়েব কাকাকে দারোগা লক্ষ্মীকান্ত অ্যারেস্ট করে নিয়ে গেলেন। যে অ্যারেস্ট করে নিয়ে গেলেন? বসন্তকে? মানে? বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন সান্যাল। বাবার হত্যার ব্যাপারে। কথাটা সবিতা শেষ করতে পারল না। দয়াময় প্রভু, বসন্ত শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়কে? ওহো, না না না, তা হতে পারে না। নিঃশব্দে আপন মনেই মাথা দোলাতে লাগলেন সান্যাল। বিচিত্র বিচিত্র, বসন্ত কিনা মৃত্যুঞ্জয়কে? কিরিটি আর দাঁড়ায় না, এক সময় নিঃশব্দেই পাশ কাটিয়ে ঘর থেকে বের হয়ে আসে। কিরিটিকে ঘর ত্যাগ করে যেতে দেখে সান্যাল সবিতাকে সম্বোধন করে বলেন, এ তো ভালো কথা নয় মা সবি, এর একটা বিহিত করা প্রয়োজন। আমিও তাই কিরিটিবাবুকে একটু আগেই বলছিলাম। কিরিটিবাবু তো চলে গেলেন দেখছি, তা উনি কি বললেন? এখন ওকে জামিনে খালাস করতে হলেও নাকি ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের যেতে হবে। বেশ তো সত্যজিৎ বাবু, তা তুমি না হয় একটিবার তাহলে আজ সদরে চলে যাও, আমি চিঠি দিয়ে দেবক্ষণ। কিন্তু তা যেন হলো, এদিককার জমিদারি ব্যাপারই বা কে সব দেখাশুনো করবে? কাছারিতে গিয়েও তো একজনের বসা দরকার। সাকসেশন সার্টিফিকেট, উইলের প্রবেট, এসবও তো এখনো কিছু নেওয়া হয়নি।
কাকাবাবু ফিরে না আসা পর্যন্ত কাছারি বন্ধই থাক মামাবাবু। সবিতা জবাব দিল, পাগলি মেয়ে কোথাকার, তাই কি হয় রে? এত বড় জমিদারি, এত বড় ব্যবসা, মাথার উপরে একজন শক্ত হাতে লাগাম না ধরে থাকলে কর্মচারীরা চুরি ডাকাতি করেই যে সব দুদিনে ফাঁক করে দেবে। তাহলে কাকাবাবু যতদিন না ফিরে আসেন আপনি না হয় সব দেখাশোনা করুন না মামাবাবু। না না মা, এই বুড়ো বয়সে ওসবের মধ্যে আর আমাকে জড়িয়ে ফেলবে কেন মা? কিন্তু মামাবাবু আপনি ছাড়া এসব আর তাহলে দেখবেই বা কে? আমি তো ওসবের কিছুই জানি না, বুঝিও না। তাই তো, তুমি যে আমাকে বড় বিপদে ফেললে মা। অগত্যা চোখের উপরে আমি বেঁচে থাকতে হেমের একটি মাত্র সন্তানের সব ভেসে যাবে, তা তো আর দেখতে পারবো না। যাই তাহলে, আমি না হয় কাছারিতে যাই। তারপরই উচ্চকণ্ঠে হাঁক দিলেন, বনমালী, এই বনমালী। ডাক শুনে বনমালী এসে হাজির হলো। সে বোধহয় ঘরের আশেপাশেই কোথাও ছিল। আমায় ডাকছিলেন মামা বাবু? হ্যাঁ, এই যে বাবা বনমালী, যাও তো বাবা, টমটমটাকে জুততে বলো তো, কাছারি যেতে হবে। টমটম তো নায়েবজি নিয়ে বাইরে গেছেন, এখনো যে ফেরেননি। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছ কি ভুলো মন আমার। সত্যি তো, টমটমটা তো বসন্ত ভাইয়াই নিয়ে গেছেন। তা ঘোড়া আছে তো? তার থাকবে নি কো, তা ঘোড়াতেই জিন করিয়ে আনতে বলগে। যে আগে। বনমালী চলে গেল। শ্যানালও বোধহয় কাছারিতে যাবার জন্য প্রস্তুত হতেই চলে গেলেন। ঘরের মধ্যে কেবল সবিতা ও সত্যজিৎ। সবিতা, সত্যজিৎ ডাকে। বলো। সত্যজিতের মুখের দিকে চোখ তুলে তাকালো সবিতা। মনে হচ্ছে আজকের ব্যাপারে তুমি যেন অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছো। কালকের ও আজকের ব্যাপারে আমার মনের মধ্যে কেমন যেন একটা আশঙ্কা জাগছে জিৎ। আমার সত্যি বলছি, কেমন যেন ভয় ভয় করছে। কিন্তু এখন তো বুঝতে পারছো সবিতা, তোমার বাবার মৃত্যুর ব্যাপারে সত্যিই প্রকাণ্ড একটা ষড়যন্ত্র হয়েছিল। ক্রমে ক্রমে এখন সব একটু একটু করে জানা যাচ্ছে অনুসন্ধান করতে গিয়ে। সবিতা সত্যজিতের যুক্তিকে খণ্ডনও যেমন করতে পারে না, তেমন ও সম্পর্কে কোনো কথাও যেন বলবার স্পৃহা পর্যন্ত বোধ করে না। কি শান্তিই ছিল তাদের এই বাপ মেয়ের সংসারে। হঠাৎ ঝোড়ো হাওয়ার আবির্ভাব কেন? কেন এ কালো মেঘ? সত্যি জিৎ, আমার কি মনে হচ্ছে জানো, এই বাড়ি ঘর দুয়ার সমস্ত সম্পত্তি ফেলে রেখে কলকাতার হোস্টেলেই আবার ফিরে যায়। তাতেই এই সংকটকে কি তুমি এড়াতে পারবে সবই? কিন্তু এখানকার হাওয়াই যেন কেমন বিষিয়ে উঠেছে, আমার যেন দম বন্ধ হয়ে আসছে। আর কটা দিন অপেক্ষা করো। কিরিটি বাবু তোমার বাবার হত্যা রহস্যের একটা মীমাংসা করতে পারেন ভালো, নচেত আমি তো। সত্যি কথা বলতে কি তোমায় জিৎ, তাতেও যেন আমার খুব একটা বেশি উৎসাহ বা রুচি নেই। সে কি, এ কি তুমি বলছো? হ্যাঁ, কেন যেন আমার মনে হচ্ছে, বিশেষ করে মায়ের মৃত্যুর ব্যাপারটা জানবার পর থেকে বাবার ও মৃত্যুর ব্যাপারে কোথায় যেন একটা পারিবারিক জটিলতায় জড়িয়ে আছে, যেটা এতদিন হয়তো কালের অন্ধকারে চাপা পড়ে গিয়েছিল, সকলে ভুলেও গিয়েছিল। এখন আবার এই মৃত্যুর ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করতে গেলে হয়তো সেই সব অতীতের কাহিনী মাথা চাড়া দিয়ে উঠবে। ও কথাটা যে আমার মনে হয়নি তা নয় সবিতা, কিন্তু অতীতে যদি ধরেই নি একটা পারিবারিক কলঙ্ক থেকেই থাকে, এবং সেই জন্যই শুধু তুমি তোমার জন্মদাতা অমন স্নেহময় পিতার হত্যাকারীকে এমনি করে নিষ্কৃতি দাও, তাহলে তুমি কি মনে শান্তি পাবে? পারবে নিজেকে ক্ষমা করতে কোনোদিন? কিন্তু তুমি। সবিতা আর নিজেকে রোধ করে রাখতে পারে না। গত কয়েকদিন ধরে যে প্রশ্নের কাঁটাটা নিরন্তর তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল, তার মা ও বাবার মৃত্যুর ব্যাপারে নিশ্চয়ই একটা অতীতের পারিবারিক কলঙ্ক কোথাও আছে, এবং সেটা একদিন যখন সর্বসমক্ষে প্রকাশিত হয়ে পড়বে দিনের আলোর মতো, সেদিন তখন সত্যজিৎ কি তাকে ক্ষমা করতে পারবে? এত বড় শোক ও দুঃখের মধ্যেও যে সদ্যজাত প্রেম
তার সমগ্র হৃদয়কে কানায় কানায় ভরিয়ে তুলেছে, শেষ পর্যন্ত যদি তারই পারিবারিক একটা অতীত কলঙ্কের জন্য তাকে আবার ভুলে যেতে হয়, সে ব্যথাকেই বা সে ভুলবে কেমন করে? কি সান্ত্বনায়! সত্যজিৎ, না না, তাকে আজ আর সে হারাতে পারে না, কিন্তু পিতার প্রতি কন্যার কর্তব্য। আজ দুদিন ধরে ওই দ্বন্দ্বেই সে অহর্নিশি পীড়িত হচ্ছে। প্রায় পৌনে 1 ঘন্টা পরে ঘর্মাক্ত কলেবরে রুদ্ধ আক্রোশে ফুলতে ফুলতে লক্ষ্মীকান্ত থানায় এসে পৌঁছালেন। থানার 2জন চৌকিদার এসে তার ঘোড়ার লাগাম ধরল। ঘন ঘন চাবুকের ঘায়ে জর্জরিত করে ও 2 পা দিয়ে পেটে ক্রমাগত লাথি মেরে মেরে অশ্বের গতি তিনি বাড়াতে পারেননি। ঘোড়াটার মুখ দিয়ে ফেনা গড়াচ্ছিল। আশপাশ চেয়ে দেখলেন লক্ষ্মীকান্ত, কিন্তু টমটম বা বসন্ত সেন কাউকেই নজরে পড়ল না। ঘোড়া থেকে নেমে ঘর্মাক্ত কলেবরে থানার বারান্দায় এসে উঠলেন লক্ষ্মীকান্ত। সেখানেও বসন্ত সেন নেই। থানার বারান্দায় এএসআই পাণ্ডে 2জন চাষির এঝাড় নিচ্ছিলেন। চাষি দুটো সানুনাসিক কণ্ঠে পাণ্ডেকে কি যেন বোঝাবার চেষ্টা করছিল। সহসা ওদের দিকে নজর পড়ায় যেন বোমার মতোই ফেটে পড়লেন লক্ষ্মীকান্ত। অযোধ্যগড়ে নিয়ে গিয়ে শুয়োর বাচ্চাদের বেশ করে ঘা কতক দিয়ে দাও, তবেই সব শিকার করতে পথ পাবে। যেমন কুকুর তেমন মুগুরও চায়। অকস্মাৎ বড়বাবুকে আক্রোশে ফেটে পড়তে দেখে বিস্মিত পাণ্ডে মুখ তুলে তাকালো তার দিকে। চাষি 2জন অপরাধী নয়, একটা চুরির ব্যাপারে থানা থেকেই সাক্ষী হিসাবে ওদের এঝাড় নেওয়া হচ্ছিল। অকারণে ওদের আজেদগড়ে পুড়ে ঠ্যাঙাবার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। নয় বসন্ত সেন এসেছিল পাণ্ডে? প্রশ্ন করলেন লক্ষ্মীকান্ত। কে? নায়েব বাবু? হ্যাঁ, তিনি তো প্রায় মিনিট 15 আগে এসেছিলেন টমটমে করে। একখানা জরুরি চিঠি আপনার নামে লিখে রেখে গেছেন, বলে গেলেন আপনি এলেই আপনাকে দিতে। কি বললে? সে চিঠি লিখে রেখে চলে গেছে? কর্কশ কণ্ঠে শুধালেন লক্ষ্মীকান্ত সহকারী পাণ্ডেকে। হ্যাঁ, এই যে সেই চিঠি স্যার। বলতে বলতে একটা ভাঁজ করা চিঠি এগিয়ে দিলেন পাণ্ডে বড়বাবুর দিকে। চিঠি? কে চায় সে বদমাইশের চিঠি? যেন একেবারে খেকিয়ে উঠলেন লক্ষ্মীকান্ত। সে বেটাকে আমি গ্রেপ্তার করেছিলাম, আর সে বেটা কিনা দিব্যি তোমাকে একটা চিঠি গছিয়ে ভেঙে গেল। আহাম্মক, গর্দভ কোথাকার! কি করো? ঘাস খাও? যত সব অপদার্থ অকম্মার দল! ব্যাপারটা যেন এতটুকুও বোধগম্য হয়নি। এমনি হাঁ করে বড় বড় চোখে তাকিয়ে থাকে পাণ্ডে লক্ষ্মীকান্তর দিকে কিছুক্ষণ, তারপর ঢোক গিলে বলে, গ্রেপ্তার? নায়েবজিকে গ্রেপ্তার করেছেন স্যার? হ্যাঁ, ওই বেটা ঘুঘুই তো জমিদার মৃত্যুঞ্জয় চৌধুরীকে হত্যা করেছে। বলেন কি? চিঠিটা টেবিল থেকে তুলে নিয়ে চোখের সামনে ধরলেন লক্ষ্মীকান্ত। সংক্ষিপ্ত চিঠি। লক্ষ্মীকান্ত, ভয় নেই, আমি পালাচ্ছি না। 2-4 দিনের মধ্যেই আমি আবার ফিরে আসছি। বিশ্বাস করতে পারো আমার কথায়। কতগুলো জরুরি কাজ আছে আমার হাতে, সেগুলো শেষ না করা পর্যন্ত কিছুতেই আমি নিশ্চিন্ত হতে পারছি না। আমার কথায় যদি বিশ্বাস করো, তাহলে আমার জামিন আমি নিজে রইলাম। আর একটা কথা, এ নিয়ে আবার সবিতাদের ওপর যেন হামলা করো না। কথাটা বলতে হলো এই জন্য যে তোমার পক্ষে বিচিত্র কিছুই নেই। বুদ্ধিটা আবার তোমার একটু বেশি মাত্রায় প্রখর কিনা। সাবধান করে দিচ্ছি তোমাকে, যেন প্রমোদ ভবনের কারো উপরে এতটুকুও কোনো জুলুম না হয়, তাহলে ফিরে এসে তোমাকে জীবন্ত রাখবো না। নায়েব বসন্ত সেন। আক্রোশে, হতাশায়, অপমানে যেন লক্ষ্মীকান্তর সমস্ত অন্তরটা দাউ দাউ করে জ্বলছে। পঠিত চিঠিটা আক্রোশে হাতের মুঠোর মধ্যে দুমড়োতে দুমড়োতে রোষ কষায়িত লোচনে পাণ্ডের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কোন দিকে গেছে সে? মনে হলো স্টেশনের দিকেই গেলেন স্যার। এই মুহূর্তে সাইকেল নিয়ে বের হয়ে পড়ুন। যেমন করেই হোক তাকে গ্রেপ্তার করে আনা চাই বা তার সংবাদ আনা চাই। যান। যাচ্ছি স্যার। তাড়াতাড়ি পাণ্ডে উঠে দাঁড়ালেন। লক্ষ্মীকান্ত চিৎকার করে উঠলেন,
শামসের, ইসমাইল। থানার দুই জাঁতরেল সন্ডামার্কা সেপাই। থানার যত অপকর্ম ওদের দিয়েই করানো হয়। হন্তদন্ত হয়ে তারা বড়বাবুর ডাক শুনে ছুটে এলো। হুজুর! ছোটবাবু স্টেশনে যাচ্ছেন সাইকেল চেপে, তোমরাও যাও। নায়েব বসন্ত সেনকে ধরে আনতে হবে। শামসের আর ইসমাইল লক্ষ্মীকান্তর দুটো যমদূত সদৃশ সাকরেত। এসব ব্যাপারে এক পায়ে তো ওরা দাঁড়িয়েই আছে সর্বদা। শামসের ও ইসমাইল দুজনের আবার নায়েব বসন্ত সেনের উপরে রাগও ছিল। জমি সংক্রান্ত একটা ব্যাপারে মাস দুই আগে ওরা একটা চাষি জোরদারকে শায়েস্তা করতে গিয়েছিল। আচমকা পূর্বাহ্নেই সংবাদ পেয়ে তীরের মতো ঘোড়া ছুটিয়ে নায়েব বসন্ত সেন অকুস্থানে এসে হাজির হয়। বসন্ত সেনের হাতে ঘোড়া হাঁকাবার সময় বিনুনি করা চামড়ার একটা চাবুক ধরা থাকতো। চাবুকটা হাতের মুঠোর মধ্যে ধরেই বসন্ত সেন ঘোড়া থেকে ঘরমাক্ত কলেবরে লাফিয়ে একেবারে ভূমিতে নেমে দাঁড়ালো। কি ব্যাপার সেপাই? চাষি যোদ্ধার পরাণ মণ্ডল নায়েবকে দেখে কেঁদে পড়ল। দেখেন কর্তা, সেপাইদের অত্যাচারটা একবার দেখেন। মিথ্যে মিথ্যে ওরা আমায় থানায় নিয়ে যেতে চায়। বসন্ত সেন বললেন, সেপাই তোমরা থানায় যাও, আমি দারোগা সাহেবের সঙ্গে দেখা করে যাব খন। বলো সাহেবকে ওর জামিন আমি রইলাম। শামসের আর ইসমাইল দুজনেই খেঁচিয়ে উঠেছিল কটুকণ্ঠে। সরে যান নায়েব মশাই, এসব থানা পুলিশের ব্যাপারে আপনি মোড়লি করতে এসেছেন কেন? বাঘের মতোই অকস্মাৎ গর্জে উঠেছিলেন বসন্ত সেন। এই শুয়ারকা বাচ্চা, জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? চাপকে একেবারে পিঠের চামড়া তোদের তুলে নেব। ইতিমধ্যে গোলমাল ও চেঁচামেচিতে প্রায় শখানেক চাষি সেখানে চারপাশে এসে ভিড় করেছে। লোহার মতো কঠিন শক্ত দেহের বাঁধুনি তাদের। রাগে গর্জাতে গর্জাতে শামসের আর ইসমাইলকে থানায় ফিরে আসতে হয়েছিল। সে যাত্রায় অবশ্য থানার দারোগাকে বসন্ত সেন ৫০ টাকার নোট গুঁজে দিয়ে তার রোষবহ্নি থেকে পুরাণ মণ্ডলকে বাঁচিয়েছিল। শামসের আর ইসমাইলকে দারোগা সাহেব চোখ রাঙিয়ে বলেছিল, জমিদারের এলাকায় বাস করতে হলে একটু সাবধান হয়ে বুঝে সুঝে কাজ করতে হয়। কিন্তু রৌপ্য চাকতির একটি ভগ্নাংশও তাদের পকেটে যায়নি। অতএব তাদের রাগটা বসন্ত সেনের উপরে প্রশমিত হওয়ার সুযোগ পায়নি। তারা এতদিন সুযোগের অন্বেষণেই ফিরছে। আজ মিলেছে সুযোগ। মহা উল্লাসে তারা বসন্ত সেনের উদ্দেশ্যে অগ্রগামী সাইকেলবাহী পাণ্ডের পশ্চাতে পশ্চাতেই বের হয়ে পড়তে দেরি করে না এতটুকুও। আর ঠিক ওই সময়ই প্রমোদ ভবনের মধ্যে কোথাও একটা সাইকেল পাওয়া যায় কিনা অনুসন্ধান করে ফিরছিল কিরিটি। বনমালী বলল, কাছারির পাইক রামসরণের একটা ভাঙা সাইকেল আছে। বেচারা ঘোড়ায় চড়তে জানে না বলে কর্তাবাবু তাকে একটা সাইকেল কিনে দিয়েছিলেন, জরুরি সংবাদ কখনো দেওয়া নেওয়া করতে হলে রামসরণকে দ্রুত যাওয়া আসার জন্য। মাস দুই হলো রামসরণ ছুটি নিয়ে দেশে গিয়েছে। নিচের যে ঘরে সে থাকতো সেই ঘরেই সাইকেলটা আছে। বনমালী জিজ্ঞেস করলো সেটা সে নিয়ে আসবে কিনা। কিরিটির আদেশে রামসরণের সাইকেলটা এনে দিল বনমালী। কিরিটি সাইকেলটাই চেপে বের হয়ে পড়ল। বৌরানির বিলটার ধার দিয়ে যতদূর বাঁধানো সড়ক ছিল চালিয়ে শেষ পর্যন্ত কাঁচা রাস্তায় এসে পড়ল কিরিটি। কাঁচা সড়কে গত দুদিনের বৃষ্টির ফলে কাদা জমে আছে। কোনো মতে তার মধ্যে দিয়েই সাইকেল চালিয়ে সন্তর্পণে এগোতে লাগলো কিরিটি। বৌরানির বিলের দক্ষিণ দিক ওটা। জনহীন, মানুষের বসতি বড় একটা নেই এদিকে। বেশিরভাগই জঙ্গল, মধ্যে মধ্যে কেবল দু একটা চালা ঘর এদিকটাই চোখে পড়ে। এই জঙ্গলই অস্পষ্ট রেখায় গত সন্ধ্যায় নন্দনকানন থেকে দেখা গিয়েছিল। মাথার উপরে বৈশাখের জ্বলন্ত সূর্য, পিপাসায় কণ্ঠতালু কাঠ হয়ে উঠেছে। কোথাও একটু তৃষ্ণার জল পাওয়া যায় কিনা এদিক ওদিক তাকাতে লাগলো কিরিটি। সহসা নজরে পড়ে ছোট্ট একটা বাড়ি। চালাঘর বললে ভুলই হবে। মেঝে ও দেওয়ালের পাকা গাঁথুনির ওপর খড়ের ছাউনি। আশেপাশের খানিকটা স্থানও পরিচ্ছন্ন, তবে সংস্কারের অভাবে ও অযত্নে জঙ্গলাকীর্ণ হয়েই আছে। এমন নির্জনে একেবারে জঙ্গলের প্রান্তে এমন একটা বাড়ি দেখে একটু আশ্চর্যই হয়ে গিয়েছিল সে। বাড়িটায় কোনো লোকজন আছে বলে তো মনে হয় না।
কোথাও কোনো পাতার আড়ালে একটা ঘুঘু শব্দ করছিল। কিরিটি সাইকেল থেকে নেমে এদিক ওদিক তাকাতে লাগলো। সহসা এমন সময় বাড়ির পশ্চাৎ দিক থেকে একটি পৌঢ় বাড়ির সামনে এসে কিরিটিকে অদূরে সাইকেলটা ধরে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো। লোকটার সাজ পোশাকে ও চেহারায় এদেশীয় বলে মনে হয় না। উঁচু লম্বা চেহারা, মুখে সাদা পাকা চাপ দাড়ি, মাথায় পাগড়ি রঙিন কাপড়ের, পরিধানে রাজপুতদের ধরনের পাজামা, গায়ে একটা রঙিন পাতলা পাঞ্জাবি, পায়ে নাগরা। মনে হয় লোকটা কোনো রাজপুত বংশীয়ই হবে। কিরিটি হাতের ইশারায় লোকটিকে ডাকলো। পৌঢ় ক্ষণকাল ইতস্তত করে বোধহয় কি ভাবলো, তারপর ধীরে মন্থর পায়ে নাগরা জুতোয় মচমচ শব্দ তুলে কিরিটির সামনে এগিয়ে এলো এবং অত্যন্ত রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, क्या क्या मांगते थे आप इधर? नमस्ते जी, आपको देखने से मालूम होता है कि आप इधर बंगाल का आदमी नहीं हो। बेशक बाबूजी, मैं राजपूत हूँ। বৃদ্ধের কণ্ঠস্বর মোলায়েম হয়ে আসে। রাজপুত? বিস্মিত কিরিটি প্রশ্ন করে, आप राजपूताना के रहने वाले? হ্যাঁ, রাজপুতানার এক গাঁয়ে আমার বাড়ি আছে। এখানে কতদিন আপনি আছেন? আপনার নাম কি? আমার নাম সুরজমল সিং। জাতিতে আমরা রাজপুত, চৌহান। মাস দেড়েক হলো এখানে এসেছি। কিন্তু কেন বলুন তো? না, এমনি জিজ্ঞাসা করলাম। সুরজমল অতঃপর চুপ করেই থাকে। এখানে কোনো কাজ ছিল বুঝি আপনার সিংজি? কিরিটি আবার প্রশ্ন করে। কিরিটির প্রশ্নে সুরজমল একটু যেন থমকে গিয়ে ইতস্তত করে, তারপর মৃদু হাস্যের সঙ্গে মোলায়েম কণ্ঠে জবাব দেয়, কাজ না থাকলে কি সাত করে নিজের মুলুক ছেড়ে এত দূর দেশে কেউ আসে বাবুজি? তা বাবুজি আপনাকে তো এদিকে কখনো দেখেইনি। না, আমিও মাত্র কয়েকদিন হলো এদিকে এসেছি। এখানকার লোক আমি নই। জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, বড় পিপাসা পেয়ে গেল। হঠাৎ এই বাড়িটা চোখে পড়ায়। পিয়াস লেগেছে বাবুজি। থোড়া ঠেহরিয়ে। পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে সুরজমল চিৎকার করে ডাকলো, আরে এ চন্দ্রা, চন্দ্রা বিটিয়া হো। মিহি মেয়েলি গলায় জবাব এলো, आ रही हूँ। लोटा में थोड़ा पानी और थोड़ी मिठाई लाओ तो बिटिया। না না, মিঠাই নয় সুরজমলজি, শুধু পানি। কিরিটি প্রতিবাদ জানায়। এ কি কোনো একটা বাত হলো বাবুজি? মেহমান আপনি আমার কুটিরে? পৌর হাসতে হাসতে জবাব দেয়। অপূর্ব। মুহূর্তে যেন কিরিটির দুটি চোখের তারা বিস্ময়ে একেবারে স্তব্ধ হয়ে যায়। কিরিটি সম্মুখের দিকে তাকিয়েছিল। কোনো একটি শান্ত রাগিনী যেন মূর্তিময়ী হয়ে নিঃশব্দে সঙ্গীতের মতো চারিদিক মর্মায়িত করে এগিয়ে আসছে। কি অপূর্ব সুঠাম দেহবল্লরী, চপলা, চঞ্চলা। একটু লম্বাটে ধরনের মুখখানি। হাতের মুঠির মধ্যে যেন ধরা যায় সরু কটিদেশ, পেলব সুকোমল দুটি বাহু। পরিধানে যদিও রক্তিম পশমের ঘাঘরা ও আঁটো কাঁচুলি, তথাপি যেন প্রস্ফুটিত কমলের মতোই সৌন্দর্য ঢলঢল করছে কমনীয়তার মাধুর্যে। এক হাতে লোটা আর এক হাতে রেকাবিতে দুটো নাড়ু নিয়ে এগিয়ে সামনে এসে দাঁড়ালো তরুণী। হরিণের মতো সরল দুটি চোখের চাউনি তুলে তাকালো তরুণী। চোখের নিচে কাজলের সূক্ষ্ম কালো রেখা, মাথার চুলে বেনি সংবদ্ধ, খালি পা দুটিতে অলক্ত রাগ চিহ্ন। এই আমার নাতনি চন্দ্রলেখা বাবুজি, আমার ভাইয়ের বিটির বিটি। ওর মা আমাদের বিটি। পৌরের চোখের কোল দুটি ছলছল করে এলো। অনুমানেই বুঝতে পারে কিরিটি পৌরের মেয়েটি আর ইহজগতে নেই। কিরিটি চন্দ্রলেখার প্রসারিত হাত থেকে মিষ্টির পাত্র ও লোটাটা নিল। নাড়ু ঠিক নয়, লাড্ডু, এবং ওদের দেশীয় প্রথাতেই তৈরি। কোনো মতে একটা লাড্ডু গলাধ্যক্ষকরণ করে কিরিটি এক লোটা পানি ঢকঢক করে পান করে নিল। চন্দ্রলেখা কিরিটির হাত থেকে লোটা আর পাত্রটি নেবার জন্য এগিয়ে আসতেই কিরিটির স্মৃতির পৃষ্ঠায় একটা বিদ্যুৎ চমক খেলে যায় যেন। অবিকল, ঠিক এমনি না হলেও
এই মুখখানিরই আদলটা যেন ওর চেনা চেনা। তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে একবার তাকালো কিরিটি চন্দ্রলেখার মুখের প্রতি। কোথায় কবে যেন অমনি একখানি মুখ সে দেখেছে, কিন্তু কোথায়? মিষ্টির পাত্র ও লোটাটা কিরিটির হাত থেকে নিয়ে চলে গেল চন্দ্রলেখা অন্দরের দিকে। কিরিটি তাকিয়ে থাকে মেয়েটির ক্রম অপসৃয়মান দেহের দিকে। কি দেখছেন বাবুজি? কিরিটি মৃদু হেসে পৌড় সুরজমলের দিকে ফিরে তাকিয়ে বলে, আপনার নাতনির ঠিক রাজরানীর মতোই রূপ সিংজি। রাজরানী? সবই ওর কপালের লিখন। পৌড় সুরজমলের বুকখানা কাঁপিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস যেন বের হয়ে আসে। কথাগুলো অস্পষ্ট আত্মগতভাবে উচ্চারণ করেছিল সুরজমল। কিরিটি সঠিক বুঝতে পারে না। কিন্তু বললে না তো সিংজি, এদেশে তুমি কেন এসেছো? ওই যে বললাম বাবুজি, ভাগ্যের লিখন। ভাগ্যই টেনে এনেছে আমাদের এই দেশে, নইলে। কথাটা সুরজমল আর শেষ করে না। হঠাৎ যেন কথার মোড়টা ফিরিয়ে দিয়ে সুরজমল বলে, এই ধূপের মধ্যে দাঁড়িয়ে কেন বাবুজি? চলো, ও পাশের আমবাগানে বিলের ধারে চমৎকার একটা জায়গা আছে, চলো। সত্যি অপূর্ব জায়গাটা। নিবিড় আম্রকানন, সম্মুখেই দিগন্ত প্রসারী বিলের জল, বৌরানীর বিল। দ্বীপ্রহরের খড় সূর্যালোকে বিলের বুকে মন্থর বায়ুর তাড়নে জেগে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউগুলো যেন হীরার কুচির মতোই জলজল করছে। পত্রান্তরাল থেকে একটা হরিয়ালের ডাক শোনা যাচ্ছে এবং মধ্যে মধ্যে শীষ দিয়ে উঠছে একটা বুলবুলি। কিরিটি ভাবছিল, এমন নিরিবিলি জায়গাটিতে এমন একখানা বাড়ি কে তৈরি করলো? প্রশ্নটা সুরজমলকে জিজ্ঞাসা না করে পারে না সে। লোকালয়ের বাইরে এই নির্জন জায়গায় এই বাড়িটার খোঁজ তোমাকে কে দিল সিংজি? যে বাবুজি আমাদের এখানে নিয়ে এসেছেন, তিনি এই বাড়িতে এনে তুলেছেন আমাদের। বাবুজি? কি নাম তার? বাবু, শুধাবেন না দয়া করে। ওই কথাটি বললে বেইমানি করা হবে। প্রতিজ্ঞাবদ্ধ আমি। হ্যাঁ। কিরিটি মনের মধ্যে একটা জাল বুনে চলে, একটা কাহিনীর ছিন্ন সূত্র। কিছুতেই এই কয়দিন ধরে যার কোনো হদিশই সে মনের মধ্যে খুঁজে পাচ্ছিল না, সেই ছিন্ন সূত্রটি যেন সহসা মনের মধ্যে এসে উঁকি ঝুঁকি দিচ্ছে। চিন্তার জাল নিহারিকার মতো এখনো দ্রুত ঘূর্ণমান, আকারহীন, অস্পষ্ট, ধোঁয়াটে। তাছাড়া বাবুজির বোধহয় ইচ্ছাও ছিল না কারোর সঙ্গে এ দেশে আমি আলাপ পরিচয় করি বা কথা বলি। কিন্তু 1.5 মাস একটা লোকের মুখ দেখি না, এই প্রথম এখানে বাইরের লোক তোমার সঙ্গে আমি কথা বলছি। তাহলে তোমার খাওয়া দাওয়া, বাজার হাট এসব করতে হয় না? না, বাবুজির লোক সপ্তাহে 2 দিন করে সব পৌঁছে দিয়ে যায়। পৌঢ় সুরজমল ও তার অপূর্ব সুন্দরী তরুণী নাতনির এখানে বাস করা থেকে সবকিছুই যেন একটা ঘন রহস্যের জালে ঘেরা। কিন্তু অদৃশ্য পরিচয়দানে অনিচ্ছুক, সর্ব ব্যাপারে সদা সতর্ক পৌর বর্ণিত বাবুজিটিকে। কি সম্পর্ক সেই বাবুজির এই পৌর রাজপুত ও তার তরুণী সুন্দরী নাতনিটির সঙ্গে? কেনই বা সে এদের সুদূর রাজপুতানা থেকে এই নির্জন স্থানটিতে এনে লুকিয়ে রেখেছে? কি উদ্দেশ্যে? কথায় বোঝা গেল পৌরের নিকট থেকে তার বাবুজির কোনো সংবাদই পাওয়া যাবে না, কিন্তু সংগ্রহ করতে হবে সংবাদটি। কেন হঠাৎ 1.5 মাস যাবৎকাল রাজপুতানা থেকে ওই পৌঢ় সুরজমল সিং ও তার তরুণী নাতনি চন্দ্রলেখা বৌরানীর বিলের দক্ষিণ প্রান্তে এই নির্জন কুটিরে বাসা বেঁধেছে? বিলের অপর প্রান্তে প্রমোদ ভবনের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই তো? এ বাড়িটা কার জানো সিংজি? কিরিটি আবার প্রশ্ন করে। না বাবুজি। কিরিটি যখন প্রমোদ ভবনে এসে পৌঁছল, সূর্য তখন ঠিক মধ্য গগনে। তাম্র পাত্রের মতো সমস্ত আকাশটা প্রখর তাপে যেন গনগন করছে। প্রচণ্ড অগ্নুত্তাপ যেন মাথার ওপর থেকে ঝরে পড়ছে। বাইরের বারান্দায় দাঁড়িয়ে সবিতা ও কল্যাণীর হাতের মধ্যে ধরা একটা চিঠির কাগজ। ওদের সামনে দাঁড়িয়ে নীল কর্তা গায়ে কুলি শ্রেণীর একটা লোক। লোকটা বোধহয় স্টেশনের কুলিই হবে। সাইকেলটা বারান্দার এক পাশে হেলান দিয়ে দাঁড় করিয়ে রেখে বারান্দার ওপর উঠে এলো কিরিটি। সবিতার সমস্ত মুখখানা যেন উদ্বেগে থমথম করছে। কল্যাণীর চোখে মুখেও চিন্তার ছায়া। কি ব্যাপার মিস সান্যাল? কিরিটি ওদের দিকে অগ্রসর হতে হতে প্রশ্ন করে সর্বপ্রথমে।
এই দেখুন। কল্যাণী হাতের কাগজটা কিরিটির সামনে এগিয়ে দেয়। কি এটা? কাগজটা কিরিটি তার কৌতূহলী দৃষ্টির সামনে তুলে ধরল। চিঠি, সংক্ষিপ্ত চিঠি একখানা, লিখেছেন নায়েব বসন্ত সেন। কৌতূহল ভরেই চিঠিটা এক নিঃশ্বাসে পড়ে ফেলে কিরিটি। সুচরিতা মা সবিতা, কয়েকটা বিষয়ে জরুরি কাজে একান্ত বাধ্য হইয়াই আমাকে কয়েকদিনের জন্য বাইরে যাইতে হইতেছে, এবং সেই কারণেই আপাতত লক্ষ্মীকান্ত দারোগার কথা অগ্রাহ্য করিয়া যাইতে হইল। তুমি কোনরূপ চিন্তা করিও না, পারো তো এবং সর্বদিকের মঙ্গল চাও তো কিরিটি বাবুকে বিদায় দিও, তাহার যথাযোগ্য প্রাপ্য মিটাইয়া। বৃদ্ধ চির মঙ্গলাকাঙ্ক্ষী তোমার কাকাবাবুর এই অনুরোধটি রাখিও মা, এটা আমার একান্ত অনুরোধ। তোমার পিতা ঠাকুর আজ মৃত, সেই মৃতাত্মার প্রতি যদি তোমার এতটুকুও সম্মান, শ্রদ্ধা বা কর্তব্য থাকে, তাহা হইলে তাহার মৃত্যু রহস্যের অনুসন্ধানের ব্যাপার হইতে নিবৃত্ত হও। লক্ষ্মীকান্ত দারোগাকেও পৃথক পত্র দিয়ে গেলাম। টমটমটা স্টেশন মাস্টার মশাইয়ের জিম্মায় রহিল, সেটা লইয়া যাইবার ব্যবস্থা করিবে। চির আশীর্বাদক, তোমার নায়েব কাকা বসন্ত সেন। কিরিটি কুলিটির দিকে চেয়ে বলল, তুই যা, মাস্টারবাবুকে বলিস গাড়িটা বিকেলে লোক গিয়ে নিয়ে আসবে। বলতে বলতে পকেট থেকে 2 টাকা বের করে কিরিটি লোকটাকে বকশিস দিল। কুলিটা হাসি মুখে সেলাম জানিয়ে চলে গেল। বসন্তবাবু এভাবে চলে গেলেন, এটা কি ভালো হলো মিস্টার রায়? কথাটা বলল কল্যাণী। বিশেষ কোনো কারণেই তাকে যেতে হয়েছে, চিঠিতেই তো তিনি জানিয়েছেন কল্যাণী। এ ব্যাপারে এত চিন্তার কি আছে? কিন্তু লক্ষ্মীকান্ত দারোগা? কল্যাণীর মুখের কথা শেষ হলো না। দেখা গেল ঝড়ের বেগে ধুলো উড়িয়ে এক অশ্বারোহী প্রমোদ ভবনের দিকে আসছে। দ্রুত ধাবমান অশ্বের লৌহ খুরের খটাখট শব্দ ক্রমে স্পষ্ট হচ্ছে। কিরিটি, সবিতা ও কল্যাণী তিনজনই সোৎসুক অনুসন্ধিৎস দৃষ্টিতে অশ্বারোহীর দিকে তাকিয়ে থাকে। কে ওই অশ্বারোহী? বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ক্রমে অশ্বারোহী স্পষ্ট হয়ে উঠল এবং তাকে চেনাও গেল। ঝড়ের গতিতেই অশ্বারোহী সোজা একেবারে প্রমোদ ভবনের গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে অভ্যস্ত দক্ষ অশ্বাচালকের মতোই মুহূর্তে অশ্বের বলগা টেনে এক লহমায় যেন অশ্বের সমস্ত গতিকে রোধ করে জিনের পা দানে পা দিয়ে নিচে নেমে দাঁড়ালেন। অশ্বের সর্বাঙ্গ ঘরমাক্ত ও মুখ দিয়ে ফেনা গড়াচ্ছে। অশ্বারোহীও ঘরমাক্ত কলেবর। বৃদ্ধ বয়সে পরিশ্রমে তখনও তিনি হাঁপাচ্ছেন। তিনি নিত্যানন্দ সান্যাল। নিত্যানন্দ সান্যাল হাঁপাতে হাঁপাতে বারান্দায় এসে উঠে দাঁড়ালেন। সবিমা, তুমি আছো? কিরিটি বাবু, আপনিও আছেন দেখছি। ব্যাপার বড় সাংঘাতিক হয়ে দাঁড়িয়েছে। বসন্ত ভায়া থানায় ধরা না দিয়ে গা ঢাকা দিয়েছেন। দারোগা বাবু তো একেবারে অগ্নিশর্মা। কাছারিতে কাজ করছিলাম, একেবারে মার মূর্তিতে গিয়ে হাজির। সংবাদ আমরাও পেয়েছি। ধীর কণ্ঠে কেবল কিরিটি কথাগুলো বলে। পেয়েছেন? শুনেছেন সব? হ্যাঁ, বসন্তবাবু সবিতা দেবীকেও স্টেশন থেকে একটা চিঠি দিয়েছেন সব ব্যাপার জানিয়ে। চিঠি? হ্যাঁ, এই দেখুন। কিরিটি চিঠিটা সান্যালের হাতে তুলে দিল। রুদ্ধ নিঃশ্বাসে সান্যাল চিঠিটা পড়লেন। কিন্তু বুঝতে পারছি না, এরকম আহাম্মকের মতো কাজ ওর মতন একজন স্থির বিবেচক লোক করতে গেলেন কেন? পুলিশ তো আর এসব কথা বিশ্বাস করবে না। আর লক্ষ্মীকান্ত দারোগা অত্যন্ত জঘন্য চরিত্রের লোক, সে তো কোনো মতেই বিশ্বাস করবে না। কেন? এই সাধারণ সহজ কথাটা বুঝতে পারছেন না মিস্টার রায়? পুলিশ বিশ্বাস করবে না এ ব্যাপারে আমাদের কোনো হাত বা যোগসাজশ নেই। তাদের ধারণা আমরাই বসন্ত ভায়াকে কোথাও লুকিয়ে রেখেছি, সে কোথাও যায়নি। কিন্তু বাবা, লক্ষ্মীকান্ত দারোগাকেও নায়েব মশাই আলাদা চিঠি দিয়ে গিয়েছেন, তাই তো লিখেছেন। কথাটা বলল কল্যাণী। চিঠি লিখে রেখে গিয়েছে?
পুলিশের যাহা তো এমনি ওসব চিঠির কথা বিশ্বাস করবে এ কথা তুমি মনেও স্থান দিও না। সন্দিগ্ধ মন ওদের, সবেতেই ওরা সন্দেহ করে। স্টেশন পর্যন্ত ধাওয়া করেছিল, সেখানে স্টেশন মাস্টার পর্যন্ত নাকি বলেছে কলকাতাগামী ওই সময় একটা ট্রেন ছিল, কিন্তু ট্রেনটার স্টেশনের স্টপেজ পর্যন্ত নেই। প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার এবং বিশেষ জরুরি প্রয়োজন বলিয়ে স্টেশন মাস্টারকে দিয়ে আগের জংশনে ফোন করিয়ে গাড়ি থামিয়ে সেই গাড়িতে নাকি বসন্ত সেন চলে গেছেন। লক্ষ্মীকান্ত সাহা স্টেশন মাস্টারের কথা পর্যন্ত বিশ্বাস করেনি, ছুটে ওইখান থেকেই কাছারিতে গিয়ে হাজির। কাছারিতে সব ঘর তন্ন তন্ন করে খুঁজেছে, প্রতিটি লোককে জিজ্ঞাসাবাদও করেছে। তাহলে দারোগা সাহেবের ধারণা বসন্তবাবুর কলকাতায় যাওয়ার জন্য ট্রেনে চাপাটাও চোখে ধুলো দেবার জন্যই। তাহলে দারোগা সাহেবের ধারণা বসন্তবাবুর কলকাতায় যাওয়ার জন্য ট্রেনে চাপাটাও চোখে ধুলো দেবার জন্যই। কথাটা আবার বলে কল্যাণী। তা না হলে আর বলছি কি মা, এখানেও সে আসবে না ভাবো, এলো বলে। তা সেই জন্য এত চিন্তারই বা কি আছে স্যান্নাল মশাই? আসুন না তিনি, স্বচক্ষে এসে দেখেই যান না হয়। মনের মধ্যে সন্দেহ একটা পুষে রাখার চাইতে সন্দেহটা মিটিয়ে নেওয়াই তো ভালো, জবাব দেয় কিরিটি মৃদু হাস্য তরল কণ্ঠে। এদিকে আরো একটা মুশকিল হয়ে গিয়েছে যে মা। এবারে স্যান্নাল এতক্ষণ নির্বাক স্থাণুর মতো দণ্ডায়মান সবিতার দিকে তাকিয়ে বললেন, কাছারিতে গিয়ে আমি সব কাজকর্ম দেখতে যাওয়াই নানা প্রশ্ন সব শুরু হলো। বাধ্য হয়েই কতকটা তাই আমাকে প্রকাশ করতে হলো বসন্তকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। যেই না ওই কথা আমার মুখ থেকে শোনা, সঙ্গে সঙ্গে অমনি চারিদিক থেকে প্রশ্নের পর প্রশ্ন শুরু হয়ে গেল। কেন, কি বৃত্তান্ত, এ 7-17, দয়াময়, এ বৃদ্ধ বয়সে কি যে ঝামেলার মধ্যে এনে আমাকে ফেললে। জীবনের মিথ্যার আশ্রয় আজ পর্যন্ত নিইনি, তা মিথ্যা বলি কি করে? বাধ্য হয়েই সব খুলে বলতে হলো। আর কি বলবো মা, শুরু হয়ে গেল কর্মচারীদের মধ্যে যত কল্পনা আর জল্পনা, নানা ধরনের প্রশ্ন। মিথ্যা কথা তো আর বলতে পারবো না, পালিয়ে এলাম। কি করি এখন বলো তো মা? সপ্রশ্ন দৃষ্টিতে স্যান্নাল সবিতার মুখের দিকে তাকালেন। সবিতার কানে কিন্তু স্যান্নালের অত বড় দীর্ঘ বক্তৃতার কিছুই প্রবেশ করেনি। সে তখন থেকে বসন্ত সেনের পত্রটা পাওয়া অবধি পত্র মধ্যে বসন্ত সেন লিখিত কথাগুলোই ভাবছিল। মনের মধ্যে তার তোলপাড় করে ফিরছিল চিঠির কথাগুলোই। কিরিটিকে চলে যাবার জন্য অনুরোধ জানাতে বিশেষ করে লিখেছেন বসন্ত কাকা। লিখেছেন তিনি সেই মৃতাত্মার প্রতি যদি তার এতটুকু সম্মান, শ্রদ্ধা বা কর্তব্য থাকে, তাহলে যেন তার পিতার মৃত্যুর রহস্যের অনুসন্ধানের ব্যাপার থেকে সে নিবৃত্ত হয়। কয়েকদিন ধরে তার মনের মধ্যে যে একটা সন্দেহের বৃষ্টি কাঁটা খচখচ করছে, তারপর পারিবারিক ইতিহাসে কোথায় যেন একটা জটিলতা জড়িয়ে আছে, সেটা স্বভাবতই একদিন সকলে ভুলে গিয়েছিল, অতীতের অন্ধকারে চাপা পড়ে গিয়েছিল। এইভাবে খোঁচাখুচি করতে গেলে হয়তো অতীতের সেই বিস্তৃত প্রায় জটিল কাহিনী দিনের আলোয় প্রকাশ হয়ে পড়বে। কেঁচো খুঁড়তে গিয়ে হয়তো গোখরো সাপ ফনা তুলে বের হয়ে আসবে, হানবে মৃত্যু ছোবল। তবে কি সে কিরিটিকে বিদায় দেবে? কিন্তু কেমন করে এখন সে বলবে কিরিটিবাবুকে যে আপনি ফিরে যান মিস্টার রায়? কিন্তু কিরিটিবাবু এখন ফিরে গেলেই কি সব চাপা যাবে, সবাই সব কথা ভুলে যাবে? না, তা তো আর হবে না। কেউ কোনোদিন ভুলবে না, ভুলতে পারে না। মুখে না বললেও ইঙ্গিতে হাবে ভাবে প্রকাশ করবে, প্রকাশ না হলেও আড়ালে মুখ টিপে হাসাহাসি করবে। তার চাইতে সত্য যা তা প্রকাশ হোক, সংশয়ের এই পীড়ন থেকে মুক্তি হোক। সত্যিই যদি পারিবারিক কোনো কলঙ্ক তাদের থেকেই থাকে, জানুক সকলে। ধনী জমিদার বংশে অমন কত কলঙ্ক থাকে। অপমানের ভয়ে, লজ্জার ভয়ে আজ তাকে এড়িয়ে গেলেই কি তা থেকে মুক্তি মিলবে? না পাপের অন্যায়ের প্রায়শ্চিত্ত যে করতেই হবে পূর্বপুরুষদের, পরবর্তী বংশধরদের? হ্যাঁ, যদি কোনো পাপ থেকেই থাকে তার পিতার
কন্যা সে তার প্রায়শ্চিত্ত করবে, ভয় পাবে না, সে সত্যকে সে অস্বীকার করবে না। বংশের কোনো অজ্ঞাত পাপ যদি তাকে স্পর্শ করেই থাকে, ফলভোগ তাকে করতে হবে বই কি। কিন্তু সত্যজিৎকে যদি হারাতে হয় হারাবে। সত্যের জন্য, কর্তব্যের জন্য দিতে যদি হয়ই দেবে। সে তার প্রেমকে বলিদান। কঠিন প্রতিজ্ঞায় সবিতা নিজেকে দৃঢ় করে তোলে এবং এতক্ষণে কতকটা যেন সুস্থ হয়ে স্বাভাবিক দৃষ্টিতে সান্যালের দিকে তাকিয়ে প্রশান্ত কণ্ঠে প্রশ্ন করে, কি বলছিলেন মামাবাবু? বলছিলাম এই বসন্তের গ্রেপ্তারের ব্যাপারে কাছারি ও অফিসের কর্মচারীদের মধ্যে একটা বিশ্রী সন্দেহ জেগেছে, মৃদু কণ্ঠে বললেন সান্যাল। সেটা তো খুবই স্বাভাবিক মামাবাবু। এ ধরনের ব্যাপারে ওরকম একটু একটু গোলমাল হইচই হয়েই থাকে। এজন্য বিচলিত হলে তো আমাদের চলবে না। কালকে আপনার সঙ্গে আমিও একবার কাছারি অফিসে যাব। তুমি যাবে? না না, তার কোনো প্রয়োজন হবে না। শক্ত হতে আমিও জানি। আমি দেখছিলাম কেবল আজ বেটাদের দৌড়। বিকেলের দিকে গিয়ে সব ঠিক করে দিচ্ছি। মুহূর্তে নিত্যানন্দের কথার ধাঁচ পর্যন্ত পাল্টে গেল, কণ্ঠের সুর গেল বদলে। ইতিমধ্যে সকলের পশ্চাতে সন্তোষ চৌধুরী যে কখন এসে দাঁড়িয়েছে এবং ওদের সকল আলাপ আলোচনাও শুনছে ধৈর্যের সঙ্গে নিঃশব্দে। ওরা কেউ টেরই পায়নি, এমনকি ওর উপস্থিতিটা পর্যন্ত। এতক্ষণে সন্তোষ চৌধুরী কথা বলল, সবিতা, তোমার যদি আপত্তি না থাকে, তুমি যদি আমার সম্পর্কটা স্বীকার করে নিতে দ্বিধা না করো। উপস্থিত সকলেই বক্তা সন্তোষ চৌধুরীর দিকে ফিরে তাকালো। সন্তোষ চৌধুরীর কথা তখনও শেষ হয়নি। সে বলছিল, আমিও নায়েব ফিরে না আসা পর্যন্ত তোমার সঙ্গে গিয়ে উপস্থিত থেকে সব দেখাশোনা করতে পারি। না না, তোমার মানে আপনার এখন এসব ব্যাপারে না যাওয়াই ভালো সন্তোষ বাবু, প্রতিবাদটা জানালেন নিত্যানন্দ সান্যাল। কেন? ক্ষতি কি তাতে? ভ্রুকুটি কুটিল দৃষ্টিতে তাকায় সন্তোষ চৌধুরী সান্যালের দিকে। বুঝলেন না এটা? এখনো তো এ বাড়ির সঙ্গে আপনার কোনো সম্পর্কই প্রতিষ্ঠিত হয়নি। ওতে করে হয়তো ব্যাপারটা আরো জটিল হয়ে উঠবে। আমি এই বাড়িরই ছেলে। এখন আমি বলতে গেলে সবিতার সবচাইতে নিকটতম আত্মীয়। ঝামেলার কোনো কথাই তো উঠতে পারে না এতে। আহা, আপনি ঠিক বুঝছেন না। আপনি কি বলেন মিস্টার রায়? বক্তব্যের শেষাংশটুকু সান্যাল পার্শ্বেই দণ্ডায়মান কিরিটির দিকে ফিরে তাকিয়ে শেষ করলেন। আপনাদের ঘরোয়া পারিবারিক ব্যাপারের মধ্যে আমার মতামত দেওয়াটা ঠিক শোভন হবে না সান্যাল মশাই, মৃদু কণ্ঠে কিরিটি জবাব দেয়। কারোরই কিছু করতে হবে না মামাবাবু। নায়েব কাকা না ফিরে আসা পর্যন্ত, যতদিন না সব গোলমাল মেটে, দেখাশোনা সব আমিই করব। দৃঢ় সতেজ কণ্ঠে সবিতা বলে, তুমি দেখবে? পাগলি, এসব ব্যবসা জমিদারির ব্যাপার কি তুমি বুঝবে? কিছু তোমায় ভাবতে হবে না মা, আমি যখন এসে উপস্থিত হয়েছি। না মামাবাবু, আপনাকে আর কষ্ট দেব না। বুড়ো মানুষ আপনি। কটা দিন এখানে থাকলেই মনে বল ভরসা পাবো। যা দেখবার আজ থেকে আমিই দেখব। বলে উচ্চকণ্ঠে হাঁক দিল, বনমালী, বনমালী। সবিতার ডাকে সাড়া দিয়ে বনমালী এসে হাজির হলো। আগে আমাকে ডাকছিলেন দিদিমণি? হ্যাঁ, লক্ষ্মণকে স্টেশনে পাঠিয়ে দে, টমটমটা নিয়ে আসুক। বিকেলে আমি কাছারিতে যাব। বনমালী চলে গেল। এবার সবিতা কিরিটির দিকে ফিরে তাকিয়ে বললে, মিস্টার রায়, দয়া করে যদি আপনি এখন আমার ঘরে একবার আসেন ওপরে। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আর দ্বিতীয় বাক্যব্যয় না করে অতঃপর দৃঢ় সংযত পদবিক্ষেপে রাজেন্দ্রাণীর মতোই অন্দরের দিকে এগিয়ে গেল। সকলে বিস্ময়ে বাক্যহারা হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সবিতার গমন পথের দিকে। আর চোখে এবার তাকালো কিরিটি সান্যালের মুখের দিকে। প্রশান্ত মুখমণ্ডল প্রসন্ন হাসিতে যেন ঝলমল করছে। কোথাও মুখের মধ্যে এতটুকু বিরাগ বা আক্রোশের চিহ্ন মাত্রও নেই। কিরিটি অগ্রসর হলো ভেতরে যাবার জন্য। প্রভু, তোমার লীলা দয়াময়।
মা কল্যাণী, উপাসনার একটু আয়োজন করে দেবে চলো তো মা জননী। নিরাকার পরম ব্রহ্ম কোন পথে যে কখন আমাদের চালিত করে নিয়ে যাচ্ছেন তা তিনিই জানেন। ব্রহ্ম কৃপাহি কেবলম। নিত্যানন্দ ভিতরের দিকে পা বাড়ালেন। কল্যাণী অনুসরণ করল পিতাকে। কেবল স্তব্ধ নির্বাক সন্তোষ একাকী পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। সবিতা তার নিজের ঘরে একটা আরাম কেদারার উপর হেলান দিয়ে অর্ধসায়িতভাবে চোখ বুজে নিঃশব্দে পড়েছিল। কিরিটির পদশব্দে দোরগোড়া পর্যন্ত এলেও তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল না, টের পায় না সে। কিরিটি মৃদু কণ্ঠে ডাকল, সবিতা দেবী। চোখ মেলে তাকালো সবিতা। ও মিস্টার রায়, আসুন, ভিতরে আসুন। বলতে বলতে সবিতা চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো। কিরিটি ঘরের মধ্যে এসে প্রবেশ করতেই সবিতা ভেতর থেকে ঘরের দরজাটায় খিল তুলে বন্ধ করে দিল। বসুন মিস্টার রায়। দুজনেই উপবেশন করে মুখোমুখি দুটো চেয়ারে। কিছুক্ষণ স্তব্ধতা। কিরিটি পকেট থেকে একটা সিগার বের করে অগ্নিসংযোগ করলো। নায়েব কাকা চিঠিটা পড়লেন তো মিস্টার রায়? কিরিটি সবিতার মুখের প্রতি দৃষ্টিপাত করে বলল, শুধু চিঠিতেই আপনাকে বসন্তবাবু আমাকে এ ব্যাপারে নিবৃত্ত করতে বলেননি। আজ সকালে যাবার সময় নিজেও আমাকে অনুরোধ জানিয়েছিলেন ফিরে যাবার জন্য। আপনি আপনি তাতে কি জবাব দিয়েছেন? বলেছি আপনি আমাকে নিযুক্ত করেছেন, আপনি বললেই আমি চলে যেতে পারি। এখন আমার থাকা না থাকাটা অবশ্যই আপনার উপরই নির্ভর করছে। তা আপনি কি বলেন? আমি? হ্যাঁ। শুনুন মিস্টার রায়, যত বড় দুঃখ ও লজ্জার ব্যাপারই হোক না কেন, এর শেষ আমি দেখতে চাই। আমি দৃঢ় প্রতিজ্ঞ। বেশ, কিন্তু একটা কথা মিস্টার রায়। বলুন। সত্যিই কি আপনি মনে করেন এ রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন? আমি আপনার এখানে এসেছি মাত্র দিন 5 আর 5টা দিন আমাকে সময় দিন সবিতা দেবী। আর 5 দিনের মধ্যেই? বিস্মিতা সবিতা তাকালো কিরিটির মুখের প্রতি। হ্যাঁ, 5 দিন বলছি, হয়তো তা নাও লাগতে পারে, তবে তার বেশি প্রয়োজন হবে বলে মনে হয় না। ভালো কথা, সত্যজিৎ বাবুকে দেখছি না যে। সদরে তিনি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে গিয়েছেন। আপনার একটু আগেকার দৃঢ়তায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি সবিতা দেবী, এবং আপনি জানেন না, অজ্ঞাতেই সম্পূর্ণভাবে আপনি সমস্ত পরিস্থিতিরই একটা আকস্মিক মোড় ঘুরিয়ে দিয়েছেন। তারপর কতকটা যেন অস্ফুট আত্মগতভাবে বলে, আই ওয়ান্টেড দিস, আই ওয়ান্টেড, নাও আই অ্যাম টু সি অ্যান্ড ওয়েট। কি বললেন? না, কিছু না। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। কিরিটি ঘরের দরজা খুলে বাইরে চলে গেল এবং সিঁড়ি দিয়ে নামতে নামতে অস্ফুটভাবেই পূর্বের মতো বলতে থাকে, আই হিয়ার দ্য ফুটস্টেপস। আসবে, এবারে সে আসবে। আসবে? কে আসবে? কি ঘটতে চলেছে এরপর? কিরিটি কি সত্যিই পারবে আর মাত্র 5 দিনের মধ্যে এই রহস্যজাল উদ্ঘাটন করতে? কি কলঙ্ক জড়িয়ে আছে সবিতার পূর্বপুরুষদের সেই পুরনো ইতিহাসের মধ্যে? এসব কথা জানতে হলে আপনাদের শুনতে হবে আগামী তথা শেষ পর্ব। পরের সপ্তাহে হাজির হয়ে যাব শেষ পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।